নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন শ্রী প্রদীপ চন্দের কলমে ইন্সপেক্টর পাকরাশি সিরিজের আরও একটি রোমাঞ্চকর গল্প, নীল মাকড়সা রহস্য। গল্প পাঠে বাক্যবাগীশ। পাকরাশির ভূমিকায় মৃন্ময় মান্না, সুব্রতর ভূমিকায় ঋতম, পরমার ভূমিকায় বর্ণালী, প্রমিতা ও শ্রীর ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, দুর্গার ভূমিকায় মৌমিতা, নীলু, ঘটক মশাই ও ইন্সপেক্টর ঘটকের ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, এসপি সাহেবের ভূমিকায় সুদীপ্ত সরকার, রূপুর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, বিজয়গোপাল ও রূপুর বাবার ভূমিকায় জয় ভট্টাচার্য, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন প্রদীপ চন্দের কলমে ইন্সপেক্টর পাকরাশি সিরিজের গল্প নীল মাকড়সা রহস্য। আজকাল বিয়ের জন্য পাত্রী খুঁজে পাওয়া যে কি কষ্টকর তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পরমা। আশেপাশে কাছাকাছি একটা মেয়েও পড়ে নেই যে পাত্রী সেজে বিয়ের জন্য অপেক্ষা করছে। কাউকে কাউকে জোরাজুরি করে বাড়ির লোক পাত্রপক্ষের সামনে বসাচ্ছেন ঠিকই, কিন্তু দুদিন পরই ক্ষমাপ্রার্থী হয়ে খবর আসছে মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চেনা পরিচিত কাউকেই বলতে বাকি রাখেননি। সবার এক রা, সব মেয়েই নাকি বুক। তার মধ্যে যদি বা এক আধজনের সন্ধান পাওয়া যায়, কয়েকদিন পর মেয়েটি ফোন করে বলে তার সাথে একজনের 7 অথবা 5, নিদেন পক্ষে 2 বছরের সম্পর্ক চলছে। যদি কোনো কারণে ব্রেকআপ হয় তখন সে ভেবে দেখবে। বুঝতেই পারছেন পরিস্থিতিটা। এইভাবে দেখতে দেখতে 2 বছর কোথা দিয়ে চলে গেল বোঝাই গেল না। বড় ছেলে হিমাদ্রির বিয়ে নিয়ে তাকে একটুও কাঠখড় পোড়াতে হয়নি। হিমাদ্রি এক্সট্রোভার্ট, স্মার্ট এবং চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। গায়ের রং একটু চাপা হলেও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সহজেই মেয়েদের মন জয় করে নিতে বরাবরই সে পটু। ডাক্তারি পড়ার সময় সহপাঠিনী মণিকুন্তলার সাথে তার সম্পর্ক গড়ে ওঠে। পাশ করার 2 বছরের মাথায় তারা দুজন বিয়ে করার সিদ্ধান্ত নেয়। 2 বাড়ি তাদের সিদ্ধান্তে শিলমোহর দিয়ে দেওয়ায় 2 হাত এক হতে কোনো সমস্যাই হয়নি। স্বামী শুভময় যখন মারা যান, বড় ছেলে হিমাদ্রির বয়স তখন 14 আর ছোট ছেলে নীলাদ্রির 8। শুভময়ের সাথে পরমার পরিচয় বারাসাত কলেজে। শুভময় সেখানে তখন ইকোনমিক্সের প্রফেসর, পরমা ফিলোসফির প্রফেসর হিসেবে সেই কলেজেই প্রথম পোস্টিং পান। সেখান থেকেই আলাপ, তারপর ঘনিষ্ঠতা, প্রেম এবং অবশেষে বিয়ে। স্বামীর অকাল প্রয়াণের পর একা হাতে মানুষ করেছেন 2 ছেলেকে। স্বভাবগতভাবে 2 ছেলে 2 মেরুর। বড় হিমাদ্রি পড়াশোনা ছাড়াও আরও বহু বিষয়ে তার আগ্রহ। পক্ষান্তরে ছোট, লাজুক, অন্তর্মুখী, একমাত্র বইয়ের সাথে তার নিবিড় এবং গভীর প্রেম। ছোটবেলা থেকেই সারাক্ষণ বইয়ে মুখ গুজে পড়ে থাকা তার স্বভাব। প্রেম তো অনেক দূরের ব্যাপার, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোরই যেন ফুরসত ছিল না তার কোনো দিন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দিল্লির জেএনইউ থেকে পিএইচডি। ডক্টর নীলাদ্রি সেনগুপ্ত এখন নৃতত্ত্ববিদ্যার তরুণ অধ্যাপক। বর্তমান পোস্টিং মৌলানা আজাদ কলেজ। এই দীর্ঘ যাত্রাপথে কোনো নারীর ছায়া তার তপস্যা ভঙ্গ করতে পারেনি। কঠোর সংযম এবং নিষ্ঠায় সে উত্তীর্ণ। কিন্তু সমস্যা দেখা দিল এমন হীরের টুকরো ছেলেকে সংসারী করতে গিয়ে। আজ রবিবার। হিমাদ্রি বাড়ির নিচের চেম্বারে রুগী দেখতে ব্যস্ত। নীলাদ্রি উপরে চিলেকোঠার ঘরে ছাত্রছাত্রীদের নোট দিচ্ছে। রূপু, এবারই সকলে আদর করে মণিকুন্তলাকে তার অসামান্য রূপের জন্য রূপু বলে ডাকে। কিচেন থেকে ছুটে এসে বলল, মা, আপনার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে,
ছোট ছেলের বিষয়ে গভীর চিন্তায় ডুবে থাকা পরমার কানে সে শব্দ এসে পৌঁছয়নি। রূপুর ডাকে সম্বিত ফিরে পেয়ে তিনি বললেন, তাই নাকি? একটু মোবাইলটা এনে দাও তো রূপুমা। রূপু শাশুড়ি মায়ের বেডরুম থেকে মোবাইল এনে তাঁর হাতে দিয়ে কিচেনে ফিরে গেল। প্রতি রবিবার কিচেনের দায়িত্ব রূপু স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নেয়। সপ্তাহের অন্য দিনগুলো তো সময় হয় না। হাসপাতালের রুগী, চেম্বার, সারাদিন দম ফেলার সময় থাকে না। যদিও পরমা তাকে কিচেনে যেতে বারণ করেন, সপ্তাহেই একটা ছুটির দিন পুরোপুরি বিশ্রামে কাটাতে বলেন তাকে। কিন্তু রূপুর শখ রবিবারের রান্না সেই করবে। মোবাইলটা হাতে নিয়ে পরমা দেখলেন তার ছোট বোন প্রতিমা ফোন করেছে। ফোন ধরে, হ্যালো। প্রতিমা বললেন, তোর হোয়াটসঅ্যাপে মেয়েটার একটা ছবি পাঠাচ্ছি, পছন্দ হলে বলিস। এটা তো ভালো খবর। তা মেয়ের বাড়ি কোথায়? আমাদেরই কৃষ্ণনগরেই। অত ভালো করে জিজ্ঞাসা করা হয়নি, ছবি পছন্দ হলে বিস্তারিত জানবো। ঠিক আছে, তুই বরং ছবিটা আমাকে একটু পাঠিয়ে দে। হোয়াটসঅ্যাপ খুলে প্রতিমার পাঠানো ছবি দেখলেন পরমা। ছবিতে বেশ সুন্দর লাগছে দেখতে। ফর্সা রং, টানা টানা বড় বড় চোখ, টিকালো নাক, ছিপছিপে গড়ন, বেশ আকর্ষণীয়। রূপুকে ডেকে বললেন, রূপু, তোমার কাজ শেষ হলে একবার এসো তো। মাছের ঝোলের মশলা কষাতে কষাতে রূপু উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ মা, জলটা দিয়েই যাচ্ছি। ছবি দেখে রূপুরও খুব পছন্দ হলো। সে বলল, বাহ, দেখতে তো বেশ সুন্দর। তা মা, এডুকেশনের বিষয়ে কি কিছু বলেছে? না, এখনো তেমন কিছুই জানা যায়নি। তোমার মাসিমণি বলেছে ছবি দেখে পছন্দ হলে তারপর বিস্তারিত জানাবে। তাহলে মাসিমণিকে বলে দিন ছবি আমাদের পছন্দ, কথা এগুলো হোক। বলছি, হিমুকে একবার দেখিয়ে নিলে হতো না? এসবের সিদ্ধান্ত তো আপনার আর আমার উপরই ছেড়ে দিয়েছে। ঠিক আছে, আমি তাহলে প্রমিতাকে বলে দিচ্ছি। হ্যাঁ, তাই করুন মা। সব শুনে প্রতিমা বললেন, তাহলে ঘটককে নিয়ে নেক্সট সানডে আমি তোদের বাড়ি যাচ্ছি। পরের রবিবার বিকেল 4টে প্রতিমা এলেন পরমার কল্যাণীর বাড়িতে, সাথে ঘটক মশাই। ছুটির দিন, তাই সকলে বাড়িতেই ছিল। তাছাড়া প্রতিমার আসার কথা সকলের জানাই ছিল আগে থেকে। ঘটক মশাইয়ের কাছ থেকে জানা গেল পাত্রীর নাম শ্রীময়ী ঘোষাল, লেখাপড়া ইংরেজি অনার্স গ্র্যাজুয়েট। খুব ছোটবেলায় বাবাকে হারায় সে। তখন তার মা তাকে নিয়ে তার মামার বাড়িতে আশ্রয় নেন। শ্রীময়ীর বয়স যখন 10, তখন তার মাও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। মামা ও মামির কোনো সন্তান না থাকায় তাকেই সন্তানের মতো মানুষ করেছেন দুজনে। উপযুক্ত শিক্ষা দিয়েছেন, আদর ভালোবাসা দিয়েছেন। 2 বছর হল মামিও গত হয়েছেন। বর্তমানে মামার আর্থিক অবস্থা খুবই খারাপ। মামির চিকিৎসা করাতে গিয়ে একরকম নিঃস্ব। যদি কোনো ভালো পরিবারে আদরের ভাগ্নিটিকে পাত্রস্থ করতে পারেন, সেটাই তার শেষ বয়সের ইচ্ছা। সবকিছু শোনার পর ঠিক হলো পরের রবিবার পাত্রীর সাথে একটি সাক্ষাৎকার আয়োজন করা হবে। ঘটকমশাই বললেন স্থান এবং সময় পাত্রীর মামার সাথে আলোচনা করে পরে জানিয়ে দেবেন। কিঞ্চিত জলযোগ করে এবং 500 টাকা দক্ষিণা নিয়ে ঘটকমশাই ফিরে গেলেন। প্রতিমাও তার সাথে ফিরে যেতে চেয়েছিলেন, কিন্তু এবাড়ির কেউই তাকে যেতে দিলেন না। পরমা বললেন, হ্যাঁ রে, তুই এসে এরকম যাই যাই করছিস কেন বলতো? কতদিন পরে এলি, একটু বস না রে, গল্প করি, একটু আলোচনা আছে তোর সাথে, তারপর নয় যাস। তোর ভগ্নিপতি বেচারা কি খাবে সেটা ভেবে দেখেছিস? হা হা হা, ও না থাকতে যেন বিজন একেবারে না খেয়ে উপবাস করে থাকবে। তোর বৌমা আছে, রান্নার মেয়ে আছে, ওরা ঠিক ম্যানেজ করে নেবে। তুই চুপটি করে বসতো, সে আমি বিজনকে ফোন করে সব বলে দিচ্ছি এক্ষুনি। তা ঠিক, ওরা আমাকে কিছুই করতে দেয় না। দেখ না, বসে বসে আমি দিন দিন আনফিট হয়ে যাচ্ছি। মাসিমণি, বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে আমরা যেতে দিচ্ছি না। শোন এই মেয়ের কথা, এতদিন আমায় না দেখে তোমার মেসোমশাই হাট ফেল না করে বসে। সকলেই হো হো করে হেসে উঠল। ঘটকমশাই এসেছিলেন, তারপর 3 দিন পার হয়ে গেছে। প্রতিমা এখনো দিদি পরমার বাড়িতেই আছেন। পাত্রীর সাথে সাক্ষাৎ করার সময় ও স্থানের বিষয়ে কিছুই এখনো পাত্রীপক্ষের তরফ থেকে জানানো হয়নি।
বোন বাড়িতে একা থাকবে এই জন্য পরমা একদিন কলেজ থেকে ছুটি নিয়েছেন। এখন সময় দুপুর 2:30। বাড়িতে পরমা ও প্রতিমা ছাড়া সবসময়ের কাজের মেয়ে দুর্গা, এই 3 জন প্রাণী। দুপুরে খাওয়া সারা হয়ে গেছে দুপুর 2টোর আগেই। ড্রয়িং রুমে টিভি খুলে দুর্গা সিরিয়াল দেখতে ব্যস্ত, 2 বোন বিছানায় শুয়ে বিশ্রাম নিতে নিতে গল্প করছেন। আলোচনার বিষয়বস্তু পাত্রীর সাথে সাক্ষাৎকারের স্থান কাল। পরমা বললেন, প্রমি, ওরা তো এখনো পর্যন্ত কোনো খবরই বললো না রে। আজকের দিনটা দেখা যাক, তারপর খোঁজ নেব। এমন সময় কলিং বেল বেজে উঠল। পরমা ঘর থেকে চেঁচিয়ে বললেন, দুর্গা, দেখ তো কে এলো। জেঠিমা, রবিবার যে ঘটকবাবু এসেছিল সে সঙ্গে করে একটা লোক নিয়ে এসেছে। ডেকে এনে ড্রয়িং রুমে বসা। পোশাক বদলে মাথায় চিরুনি চালিয়ে একটু প্রসাধনের টাচ দিয়ে 2 বোন ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। দুর্গা অনেক আগেই তাঁদের ডেকে এনে বসিয়েছেন। ড্রয়িং রুমে ঢুকে দেখা গেল ঘটক মশাই সোফায় বসে আছেন এবং তার পাশে বসে আছেন 50-এর উপর বয়স হবে একজন ভদ্রলোক। পরনে নীল ট্রাউজার এবং নীল সাদা চেক হাফ শার্ট, মুখে 2 দিনের না কামানো খোঁচা খোঁচা দাড়ি, মাথার চুল রুক্ষ কিন্তু আঁচড়ানো, গায়ের রং তামাটে, চোখে চশমা, চেহারায় গ্রাম্য ছাপ। পরমা এবং প্রতিমা ড্রয়িং রুমে প্রবেশ করতেই বসে থাকা 2 জনে উঠে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্যে হাত জোর করে নমস্কার জানালেন। প্রতি নমস্কার জানিয়ে পরমা তাদের বসতে বললেন এবং নিজেরা উল্টো দিকের সোফাটিতে পাশাপাশি বসলেন। পরমা বললেন, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? ঘটক মশাই উত্তর দিলেন, না না, আমাদের কোনো অসুবিধা হয়নি। এই পরিচয় করিয়ে দিই, ইনি হলেন গিয়ে পাত্রীর মামা বংশগোপাল চক্রবর্তী। এনার কাছে এই শ্রীময়ী বড় হয়েছে। অনেক আদর যত্নে ইনি তাকে পড়াশোনা শিখিয়েছেন, মানুষ করেছেন। ইদানিং এনার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। স্ত্রীর ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে একেবারে সর্বশান্ত হয়ে গেছেন প্রায়। এরপর ঘটক মশাই পরমা ও প্রতিমার পরিচয় করিয়ে দিতে গিয়ে বললেন, আর ইনি হচ্ছেন পাত্রের মা, আর উনি পাত্রের মাসি। আর এক প্রস্থ নমস্কার ও প্রতি নমস্কারের পর পরমা জিজ্ঞেস করলেন, আপনার বাড়ি কোথায়? কৃষ্ণনগর থেকে 5 কিলোমিটার দূরে আমার বাড়ি। আপনার ভগ্নিপতি অর্থাৎ শ্রীময়ীর বাবা কিভাবে মারা গিয়েছিলেন? উনি রোড অ্যাক্সিডেন্টে মারা যান। স্কুলে মাস্টারি করতেন, সাইকেলে করে ফিরছিলেন। একটা ট্রাক এসে ধাক্কা দিয়ে বেরিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। কি নাম ছিল তার? কোথায় থাকতেন? রবীন্দ্রনাথ ঘোষাল। ওনাদের বাড়ি ছিল বর্ধমান জেলার ওই কাটোয়ায়। আপনার বোন মানে শ্রীময়ীর মা কিভাবে মারা গেলেন? ওর জন্ডিস হয়েছিল। গ্রামের ডাক্তার রোগ ধরতে পারেনি। শহরের বড় ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। এবার প্রতিমা জিজ্ঞেস করলেন, মেয়েকে কোথায় দেখাবেন? এই প্রশ্নের উত্তর ঘটক মশাই দিলেন। তিনি বললেন, চক্রবর্তী মশাই বলছিলেন অত দূরে যেতে আপনাদের কষ্ট হবে, তা উনি যদি মেয়েকে কাছাকাছি কোথাও এনে দেখায় তাতে আপনাদের কোনো আপত্তি আছে নাকি? না না, আপত্তি কেন হবে? এ তো ভালো প্রস্তাব। কি রে দিদি, তোর কোনো আপত্তি আছে? না, এতে আর আপত্তি কি? তা সেটা কোথায় করতে চাইছেন? আপনাদের পছন্দসই কোনো ভালো জায়গা জানা থাকলে আপনারা বলতে পারেন। দুর্গা এতক্ষণ একটু দূরে দাঁড়িয়ে সবার কথা মন দিয়ে শুনছিল। এবার সে বলল, জেঠিমা, আমি বলবো একটা জায়গার কথা। বল। স্টেশনের কাছে গ্রিন ভ্যালি রেস্টুরেন্টের দোতলায় অনেকগুলো বড় বড় কেবিন আছে, ভাড়া দেয় মেয়ে দেখার জন্য। ওখানে বুক করে রাখো। বাবা, তুই এত সব জানলি কি করে? রাস্তার মোড়ে মুখার্জিতে বাড়ির ছেলের বিয়ের সময় মেয়ে দেখার জন্য ওখানে কেবিন ভাড়া নিয়েছিল। মেয়ের বাড়ি বহরমপুর, ওখানে এনে মেয়ে দেখিয়েছিল। ওদের বাড়িতে কাজ করে জোছনা, ও আমাকে বলেছে। কল্যাণীতে আনতে পারবেন মেয়েকে? হ্যাঁ হ্যাঁ, খুব পারবে। তাহলে কখন আনবেন? ও দাঁড়ান দাঁড়ান, আগে দেখিনি কখন পাওয়া যাবে কেবিন। পরমা ফোনে যোগাযোগ করলেন রেস্টুরেন্টের মালিকের সাথে। রেস্টুরেন্টের মালিক জানালেন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খালি আছে। ওই সময় হলে একটা বড় কেবিন তিনি রেখে দেবেন। দুপক্ষই রাজি হয়ে গেল। ঠিক হলো সামনে রবিবার
বিকেল 3টে। দেখতে দেখতে নির্ধারিত দিন রবিবার এসে গেল। কথা ছিল বাড়ির 4 সদস্য পরমা, হিমাদ্রি, রূপু ও নীলাদ্রি সকলেই যাবে। কিন্তু নীলাদ্রি কোনো মতেই যেতে রাজি হলো না। তার এক কথা, তোমরা দেখে যা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। রূপু বলল, ও মা, সে কি কথা? বিয়ে করবে তুমি, আর তুমিই দেখবে না? নীলাদ্রির সাফ কথা। কেন বৌদি, তোমাদের ওপর কি আস্থা রাখতে পারি না? অগত্যা 2:45 নাগাদ পরমা, প্রতিমা, হিমাদ্রি ও রূপু এই 4 জন বাড়ি থেকে বেরোলেন। আজ রবিবার, সেই জন্যে ড্রাইভারকে ছুটি দেওয়া আছে, তাই বাড়ির গাড়ি বের না করে 2টো সাইকেল রিক্সা নেওয়া হলো। গ্রিন ভ্যালি রেস্টুরেন্টে পৌঁছে দেখলেন গেটের সামনে ঘটক, মামা বংশগোপাল ও একটি 24 বছরের মেয়ে পরনে গোলাপি সিল্কের শাড়ি তাদের জন্য অপেক্ষা করছে। সকলে মিলে দোতলায় উঠে গেলেন। আলাপ পরিচয় পর্ব দিয়ে শুরু করে ঘণ্টাখানেক ধরে চলল কথাবার্তা, সাথে কফি ও হালকা স্ন্যাক্স খাওয়া। ছবিতে যা দেখা গিয়েছিল সামনাসামনি দেখতে তার থেকেও অনেক বেশি সুন্দর মেয়েটি। খুবই স্মার্ট, অনর্গল চস্ত ইংরেজিতে কথা বলে যাচ্ছে। প্রতিটি প্রশ্নের উত্তর নিজস্ব অনন্য বাচনভঙ্গিতে সপ্রতিভ, অথচ মিষ্টি কথায় দিয়ে যাচ্ছে, একটুও জড়তা নেই। রানাঘাটের মিশনারি কনভেন্ট স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়ে চাকদা কলেজ থেকে ইংরেজি অনার্স কমপ্লিট করেছে। মেয়েটির মধ্যে এমন একটা জিনিস আছে যা যে কোনো মানুষকে অনায়াসে আকর্ষণ করবেই। 3:45 পর্যন্ত চলল এই সাক্ষাৎকার। ঠিক 4টের সময় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দুই পক্ষ একে অপরকে বিদায় সম্ভাষণ জানিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মেয়ে দেখে সকলেই খুব খুশি এবং তার প্রশংসায় পঞ্চমুখ। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়ে গেল পাত্রী হিসেবে একে এক বাক্যে নির্বাচিত করা যায়। 2টি রিক্সা ধরে একটিতে হিমাদ্রি এবং রূপু, অন্যটিতে পরমা ও প্রতিমা উঠে বসল। তাদের বাড়ির গলির মুখ পর্যন্ত আসতে মিনিট 5 সময় লাগল। রিক্সা থেকে নেমে 2 বোন পরমা ও প্রতিমা মোড়ের বড় মিষ্টির দোকানটায় গেল মিষ্টি কিনতে। একটি মানসিক ভারসাম্যহীন মেয়ে, বয়স 26-27 হবে, পরমাকে দেখেই কোথা থেকে যেন এসে তাঁর পাশটায় দাঁড়িয়ে রইল। পরমা দোকানদারকে বললেন ওই মেয়েটিকে 4টি রসগোল্লা দিয়ে দিতে। মিষ্টি কিনে ফিরে আসার সময় প্রতিমা দিদিকে জিজ্ঞেস করলেন, ওই মেয়েটি কে? জানি না রে, মাস 6 ধরে এলাকাতেই দেখা যাচ্ছে, সবসময় চুপচাপই থাকে। খিদে পেলে কেউ কিছু খাবার কিনতে গেলে পাশে গিয়ে দাঁড়ায়, কেউ কিনে দেয় আবার কেউ দেয় না, খাবার পেয়ে গেলেই আবার চলে যায়। দেখতে তো বেশ সুশ্রী, ভালো ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। কি ভাগ্য! বাড়ির লোকেরাই বা কেমন, একটু খোঁজ খবর করেনি? হয়তো করেছে, খুঁজে পাইনি। এখনো হয়তো বাড়ির লোকেরা পথ চেয়ে বসে আছে। বাড়িতে ফিরে সবার আলোচনার বিষয়বস্তু একটাই, কেবল শ্রীময়ী। মাত্র 1 ঘন্টার আলাপচারিতায় সকলেই যেন মন্ত্রমুগ্ধ। ওই সামান্য সময়টুকুর মধ্যে মেয়েটি সকলের মন জয় করে নিয়েছে, একমাত্র নীলাদ্রি বাদে। সে একই রকম নিস্পৃহ, উদাসীন। সুতরাং তার কোনো মতামত নেই, অন্যদের মতই তার মত। রাত্রি 9টার সময় প্রতিমার মোবাইলে ঘটক মশাইয়ের কল এলো। ঘটক বললেন, বলছিলাম কি মেয়ে কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, মেয়ে তো অপছন্দ করার মতো নয়। তাহলে আগামী দিন আমি আর বংশবাবু আপনাদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওই শুভ কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। কি বলেন? ঠিক আছে, আসুন। পরের দিন বাড়ির পরিবেশে যেন একটা আসন্ন শুভ বিবাহের আবহ। আগের দিন মেয়ে দেখে আসার পর থেকেই বাড়ির প্রায় সকলের মনেই একটা উত্তেজনা। রূপুকে তা যেন একটু বেশি করে স্পর্শ করেছে। আজ ঘটক মশাই আসবেন কথা পাকা করতে। সেই উদ্দীপনায় এবং আলোচনায় অংশ নেবার উৎসাহে রূপু আজ হাসপাতালে বের হয়নি।
ক্যাজুয়াল লিভ নিয়ে বাড়িতে থেকে গেছে। বাড়ির সকলের মনেই কম বেশি উত্তেজনা, একমাত্র ব্যতিক্রম নীলাদ্রি। সে বরাবরের মতোই নিষ্পৃহ। একেই বুঝি বলে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ঘটক এবং বংশগোপাল আগের দিনের মতো 3টে নাগাদ এলেন। আজ রূপুই তাদের আপ্যায়ন করে বসালো। বংশগোপাল আজ 1 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছেন, প্রথাগত সৌজন্য ও নতুন আত্মীয়তার মধুর শুভারম্ভের প্রতীক হিসেবে। এবাড়ির তরফ থেকেও ডিশ ভর্তি করে মিষ্টি পরিবেশন করে অতিথিদের অভ্যর্থনা জানানো হলো। জলযোগন্তে কথাবার্তা শুরু হলো। ঘটক বললেন, আসলে হয়তো কি, এই বংশবাবুর আর্থিক অবস্থা বর্তমানে খুবই খারাপ। বিবাহের বিপুল খরচ বহন করার মতন সামর্থ্য তার এই মুহূর্তে নেই। কোনো রকমের মেয়েকে আপনাদের হাতে তুলে দিতে পারলে তিনি দায়মুক্ত হতে পারেন। যদি আপনারা এই বাপমা মরা মেয়েটাকে একটু দয়া করেন। আমাদের দিক থেকে কোনো ডিমান্ড নেই, সুতরাং সেদিক থেকে কোনো খরচ হওয়ার কথাই নেই। আসলে বিয়ের অনুষ্ঠান করতেও তো বিরাট খরচ, সেটার সামর্থ্য তার নেই। তিনি চাইছেন রেজিস্ট্রি করে মেয়েকে আপনাদের হাতে সমর্পণ করতে। এ বিষয়ে আপনাদের কি মত? এ কথা শুনে সকলেই একটু থমকে গেলেন, একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলেন। রূপু বেশ হতাশ। বিয়েতে প্রচুর আনন্দ করবে বলে সে মনে মনে উত্তেজনায় ফুটছিল, তাতে যেন জল ঢেলে দিল এমন প্রস্তাব। প্রতিমা এই ব্যাপারটা মানতে একেবারে রাজি নয়। তিনি বললেন, এটা বললে কেমন করে হবে? আমাদের আত্মীয় স্বজন, পরিচিত পরিজন, পাড়া প্রতিবেশী, তারা কি বলবে? না না, এটা হয় না। ছোটখাটো করে হলেও বিয়ের অনুষ্ঠান একটা করতেই হবে। বংশগোপাল এবার হাত জোর করে কাকুতি মিনতি করে বললেন, আপনারা আমাকে দয়া করুন। বিয়ের অনুষ্ঠান করতে প্রচুর টাকার প্রয়োজন। কোথায় কোথায় পাবো এত টাকা? আপাতত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা জানাচ্ছি না, আমরা আলোচনা করব, তারপর জানিয়ে দেব। ঘটক এবং মেয়ের মামা বংশগোপাল চলে গেছেন, তা 8 ঘন্টা হয়ে গেছে। প্রতিমার স্বামী বিজনকে ফোন করে চলে আসতে অনুরোধ করেছেন পরমা। তিনি হয়তো আসার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছেন বাড়ি থেকে। সকলে বাড়ি ফিরলে রাতে বিষয়টা নিয়ে আলোচনায় বসা হবে। রূপু হিমাদ্রিকে ফোন করে বলে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে। পরমা ছোট ছেলে নীলাদ্রিকেও একই কথা বলে দিয়েছেন। সন্ধ্যের পরে পরেই একে একে হিমাদ্রি এবং নীলাদ্রি বাড়ি ফিরেছে। তার কিছুক্ষণ আগেই বিজনও এসে গেছেন। সান্ধ্য চা জলখাবার খাওয়া হয়ে যেতেই ড্রয়িং রুমে বসে শুরু হয়ে গেল সিরিয়াস আলোচনা। নীলাদ্রি এই আলোচনায় অংশ নিতে রাজি হচ্ছিল না, কিন্তু মায়ের ধমক খেয়ে অনিচ্ছা সত্ত্বেও এসে বসতে হয়েছে তাকে। বিয়ের অনুষ্ঠান হবে না এমন প্রস্তাবে প্রতিমা প্রথম থেকেই রাজি নয়, তা আগেই জানা গেছে। সকলের সামনে পরমা মেয়ের পক্ষের প্রস্তাবটা রেখে সকলের মতামত চাইলেন। প্রতিমা বললেন, বিয়ের অনুষ্ঠান হবে না, আচার সংস্কার হবে না, আনন্দ উল্লাস হবে না, এতে আমার মত নেই। তাকে সমর্থন করে রূপু বলল, আমারও একই মত। দেওরের বিয়েতে বরযাত্রী যাব না, আমোদ হুল্লোড় কিচ্ছু করব না, এটা কেমন লাগে? আলোচনায় উপস্থিত 6 জনের মধ্যে 3 জনই প্রস্তাবের বিপক্ষে। তাহলে কি বিয়ে ভেস্তে যাবে? ঠিক এই সময় নিষ্পৃহের মতো বসে থাকা নীলাদ্রি প্রথম মুখ খুলল। সে বলল, আচ্ছা, তোমরা ওদের বাড়ির অনুষ্ঠানের উপর এত কেন গুরুত্ব দিচ্ছ? আজকাল তো বিয়ে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। সুতরাং রেজিস্ট্রি যখন করতেই হবে, তখন সেই প্রাচীন কাল থেকে চলে আসা আচার অনুষ্ঠানের গুরুত্বটা কোথায়? ওটা বর্তমান সময় একেবারেই অপ্রাসঙ্গিক। কারো সামর্থ্য নাও থাকতে পারে অকারণে আড়ম্বর করে পয়সা নষ্ট করার। তা বলে কি তাদের বিয়ে হবে না? বিবর্তনের প্রতি ধাপে ব্যবস্থাকে জিয়ে রাখার পক্ষে মানুষের বিরোধ ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু তার অর্থ এই নয় যে বিবর্তন থেমে থাকবে। আমার মনে হচ্ছে এটা একটা ভালো প্রস্তাব এবং এটা মেনে নেওয়া উচিত। আর আমি বলে রাখছি, ওই সংসেজে আমি বিয়ে করতে যেতে পারবো না। নীলাদ্রি থামার পর সারা ঘরে 30 সেকেন্ডের জন্য নীরবতা ছেয়ে গেল। সকলের চোখগুলো অবাক দৃষ্টিতে তার দিকে নিবদ্ধ করা। 30 সেকেন্ড পর মেসমশাই বিজন সমাদ্দার নীরবতা ভঙ্গ করে তার রায় জানালেন। তিনি বললেন, দেখো, নীলুর কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে। সকলে অনুমতি দিলে আমি একটা সমাধান দিতে পারি।
নিশ্চয়ই, তুমি বলো বিজন। আমরা একটা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে পারি, সেখানে আমাদের নিকট আত্মীয়দের পরিজনদের নিমন্ত্রণ করতে পারি। কন্যাপক্ষের যে কজন আসবেন আসবেন, সেখানে রেজিস্ট্রি কার্য সম্পন্ন করে আমরা সারা রাত পার্টি করে আমোদ আহ্লাদ করতেই পারি, কোনো বাধাই নেই। হ্যাঁ, এটা মন্দ নয়। বেশ একটা আধুনিকতার ছোঁয়া আছে, আবার সব দিক বজায়ও থাকছে। এটা খুব ভালো প্রস্তাব। আমাদের তো আনন্দ করা নিয়ে কথা। বাবা নীলু, তুমি কি বলো? আমার কোনো আপত্তি নেই। তাহলে কমিউনিটি সেন্টার আমাদের এখানেই নেওয়া হোক। খরচ খরচা যখন সব আমাদেরই করতে হবে। ডেফিনেটলি। তাহলে পাত্রীপক্ষকে একবার জানিয়ে দেওয়া হোক এই প্রস্তাবটা। এর পরের ঘটনা আর বিস্তারিত বলার কোনো অপেক্ষা রাখে না। দুপক্ষের সম্মতিতে দিন নির্ধারণ করে নির্ধারিত দিনে বিবাহ রেজিস্ট্রি এবং প্রথা মতো পরের দিন রিসেপশন ধুমধাম করে হয়ে গেল। রিসেপশনের দিন বলাই বাহুল্য প্রচুর লোকজন আমন্ত্রিত ছিল। অঢেল উপহার সামগ্রীতে ঘর উপচে পড়ার জোগাড়। প্রাপ্ত সোনার অলঙ্কারের পরিমাণ কমপক্ষে 30 ভরি। এছাড়াও আরও অনেক উপহার সামগ্রী। এ পর্যন্ত কাহিনীতে তেমন কোনো উত্তেজনা বা মোচড় ছিল না। আর 5টা ঘটনার মতো সাদামাটাই প্রায়। কিন্তু আসল কাহিনী শুরু হলো এরপর থেকে। রিসেপশনের পরের দিন নববধূ, যার পোশাকি নাম শ্রীময়ী বলে আমরা জেনেছি, গত পরশু তার শাশুড়ি মা তার নামটি অ্যামেন্ডমেন্ট করে একটু ছোট করে দিয়েছেন। তারপর থেকে এবাড়ির সকলে তাকে আদর করে শ্রী বলে ডাকছে। আমরাও তাকে শ্রী বলেই উল্লেখ করব। ভোর 5:30টায় শ্রী ঘুম থেকে উঠে পড়েছে। গতকাল অনেক রাত পর্যন্ত রিসেপশনের অনুষ্ঠান চলেছে। সবার ঘর তাই বন্ধ, সকলে ঘুমোচ্ছে। এমনিতে এ বাড়িতে কেউ সকাল 7টার আগে ঘুম থেকে ওঠে না। আজ 10টার আগে কেউ উঠবে বলে মনে হয় না। প্রাত্যহিক কাজ সেরে দাঁত ব্রাশ করতে করতে দুর্গার ঘর উকি দিয়ে এলো শ্রী। 2 দিন এই বাড়িতে আছে, এর মধ্যেই সবার ঘর চিনে নিয়েছে সে। দেখল দুর্গা তখন ঘুমোচ্ছে। এ বাড়িতে সবার আগে ঘুম থেকে ওঠে দুর্গা। গত পরশু কথা সে জেনেছে। আরও জেনেছে মেন গেট দুর্গাই খোলে, তারপর কাজের মাসি আসে ঘরধর পরিষ্কার করা, বাসন কোসন মাজা ইত্যাদি কাজ করতে। কাজের মাসি চলে যাবার পর দুর্গা চা করে সকলকে বেড টি সার্ভ করে। 8টার সময় ব্রেকফাস্ট রেডি করে দুর্গা সকলকে খাবার টেবিলে ডেকে সার্ভ করে। এটা রোজের রুটিন। মুখ ধুয়ে শ্রী দুর্গাকে ডেকে তুলল। অনেক রাতে ঘুমিয়েছে, তাই আজ তার ঘুম ভাঙতে চাইছে না। ঘুম চোখে বসে সে বলল, ছোট বৌমনি, তুমি এত সকালে কেন উঠেছ? কাজের মাসি আসবে, দরজা খুলতে হবে না? ঘুমিয়ে থাকলে হবে? এলে ডাকবে, তখন খুলবো। তুমি গিয়ে শুয়ে পড়ো। না না, তুমি বলো চাবি কোথায় থাকে, আমি খুলে দিচ্ছি। রান্নাঘরের দেওয়ালে একটা হুক আছে, ওখানে ঝুলছে। চায়ের জিনিসপত্র কোথায় আছে আমাকে বলে দাও। কেন, তুমি চা করবে নাকি? হ্যাঁ। শুনলে জেঠিমা আমায় বকবে। কিচ্ছু বকবে না, তুমি আমায় বলো। অগত্যা দুর্গাকে সবকিছু বের করে দিতে হলো। চা করে নিয়ে 4টে কাপে চা ঢেলে ট্রেতে সাজিয়ে শ্রী প্রথমে শাশুড়ির ঘরে গিয়ে তাকে ঘুম থেকে উঠিয়ে চায়ের প্লেট হাতে দিয়ে বলল, মা, ব্রেকফাস্টে কি করা হবে? সে কি মা, তুমি কেন চা এনেছো? দুর্গা কোথায়? সে দুর্গা করবে খন, তুমি ঘরে যাও। না মা, আজকের দিনটা অন্তত আমায় করতে দিন, কাল থেকে আবার নয় দুর্গা করবে। কি পাগল মেয়ে একটা, কোনো কথা শুনবে না। ঠিক আছে, আজকের দিনটাই শুধু অনুমতি দিচ্ছি, কিন্তু কাল থেকে কিন্তু একদম না। ঠিক আছে, তাই হবে মা। লুচি আর আলুর দম কি করতে পারো? চেষ্টা করে দেখি। ব্রেকফাস্ট খেয়ে শ্রীয়ের রান্নার প্রশংসায় নীলাদ্রি বাদে সকলেই একেবারে পঞ্চমুখ। একদিনেই মেয়েটা সকলের মন জয় করে নিল। একটা অদ্ভুত ক্ষমতা আছে তার। এইভাবে দিনে দিনে শ্রী এবাড়ির সকলের অত্যন্ত প্রিয় হয়ে উঠতে লাগল। পরমা তো যেন 10 মুখে ছোট বৌমার প্রশংসা করে বেড়াতে লাগলেন তার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের পরিমণ্ডলে। বড় বৌমার রূপু একটু একটু করে
ঢাকা পড়ে যেতে থাকল। মনে মনে তার স্ত্রীর উপর হিংসা জন্মাবে এটা স্বাভাবিক, কিন্তু সে মেধাবী, বুদ্ধিমতী মেয়ে। স্ত্রীর এমন অস্বাভাবিক অতিরিক্ত ভালো আচরণ তার মনে সন্দেহের উদ্রেক করতে থাকে, কিন্তু অন্যদের সাথে এই বিষয়টা সে শেয়ার করতে পারে না, পাছে সকলে তাকে জেলাস ভাবে, ভুল বোঝে। যাই হোক, এইভাবে দিন এগিয়ে চলল বেশ আনন্দময় পরিবেশে। দুই ছেলে বৌমাকে নিয়ে পরমা খুবই সুখের সংসার তখন, যা অন্য প্রতিবেশীদের কাছে বেশ ঈর্ষণীয়। মাস তিনেক পর একদিন শ্রী তার শাশুড়ি মাকে বলল, মা, অনেকদিন মামার সাথে দেখা হয় না, আমি আগামীকাল মামার সাথে দেখা করতে যেতে চাই। বেশ তো, আমি নীলুকে বলবো তোমাকে নিয়ে যেতে। না মা, ও ব্যস্ত, শুধু শুধু সময় নষ্ট করার দরকার নেই, আমি একা গিয়ে সন্ধে নাগাদ ফিরে আসব। ঠিক আছে, দুর্গা তোমার স্টেশন পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে, সাবধানে কিন্তু যাবে আর ফিরবে। পরের দিন শ্রী মামার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছে। সময় তখন সকাল 9টা। হিমু এবং নীলুও যথাসময়ে তাদের নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। রূপুর শরীরটা কদিন ধরে খারাপ, তাই সে দুদিন আগে থেকে ছুটি নিয়ে বাড়িতেই আছে। মাসখানেক হলো পরমা রিটায়ার করেছেন, সেই কারণে তিনিও বাড়িতেই থাকেন সবসময়। 1:30টার সময় দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে সকলের। পরমা ও রূপু ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। দুর্গা আজ তার প্রিয় সিরিয়াল না দেখে পরমার পাশে এসে বসল। একটা কথা বলার জন্য দুর্গা উসকুস করছিল, বলবে কি বলবে না একটা দোনামোনা কাজ করছে তার ভেতরে। পরমা তা আন্দাজ করে জিজ্ঞেস করলেন, কিরে দুর্গা, কিছু বলবি? হ্যাঁ জেঠিমা, যদি রাগ না করো তাহলে একটা কথা বলবো। আরে বল, রাগ করবো কেন? আগে কথা দাও, রাগ করবে না। আচ্ছা বল, রাগ করবো না। ছোট বৌমনির এত ভালো মানুষই আমার কেমন যেন সন্দেহ হয়। কেন? কোনো সন্দেহ হওয়ার মতো কি দেখলি তুই? কিছু দেখিনি, তবু আমার কেমন যেন মনে হয় এগুলো সত্যি নয়, অভিনয় করছে, আসলে ও ভালো মানুষ নয়। দূর পাগলি, তা কেন হতে যাবে? ওগুলো তোর ভুল ধারণা। দুর্গার কথাটা একেবারে ফেলে দেবেন না মা, আমারও অনেকদিন ধরেই সন্দেহ হচ্ছে ও যেন ওভার অ্যাক্টিং করছে। আপনারা কিছু মনে করবেন বলে বলিনি এতদিন। পরমার কাছে বিষয়টি খুবই অপ্রীতিকর এবং অবাঞ্ছিত। এবারই প্রধান তিনি, তাকে নিরপেক্ষতা রাখতেই হবে, অন্যথায় সংসারে অশান্তি সৃষ্টি হবে। শেষমেশ সংসারটা ভেঙে টুকরো হয়ে যেতে পারে, তাকে ধৈর্য ধরতেই হবে। তাই প্রসঙ্গ পরিবর্তন করার জন্য তিনি বললেন, ওসব কথা থাক মা রূপু, এখনো পর্যন্ত যখন সরাসরি তেমন কিছু ঘটেনি, তখন আমাদের পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই চলা ভালো। দুর্গা, টিভিটা একটু অন কর দেখি। রূপু শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে নিজের ঘরে শুতে চলে গেল। 6টা বাজে, সন্ধে হয়ে এসেছে, শ্রী এখনো ফেরেনি। একটু চিন্তা হচ্ছে পরমার। বলে গেল সন্ধ্যার আগে ফিরবে, কিন্তু এখনো ফিরছে না দেখে একবার ফোন করলেন। রিং হয়ে যাচ্ছে, ধরছে না। ফিরল যখন, তখন বাজে 7টা। তাকে ফিরতে দেখে পরমার চিন্তা দূর হলো। তিনি জিজ্ঞেস করলেন, এত দেরি হলো যে? কোনো উত্তর না দিয়ে গটগট করে হেঁটে নিজের ঘরে গেল শ্রী। পরমা বুঝতে পারল না তার এমন আচরণের কারণ কি। 3 মাস এ বাড়িতে আছে, কোনোদিন এরকম ব্যবহার করেনি কারো সাথে, আজ হঠাৎ কি হলো? তাহলে কি দুর্গা আর রূপুর কথাই ঠিক? এতদিন কি তাহলেও সত্যি সত্যি অভিনয় করছিল? এক রাশ চিন্তার মেঘ ভিড় করে আসে পরমার মনে। মিনিট 10 পর পরমা আবার গেল শ্রীর ঘরে। শাড়ি ছেড়ে ঘরের পোশাক পরে শ্রী তখন বিছানায় কাত হয়ে শুয়ে আছে। কাছে গিয়ে পরমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে শ্রীমা, কোনো সমস্যা? ঝাঁঝিয়ে উঠল শ্রী। আমাকে আপনার কাছে সব ব্যাপারে কৈফিয়ত দিতে হবে নাকি? আর ওই শ্রী নামে আমাকে আর ডাকবেন না, যত সব আদিক্ষেতা। খুবই অপমানিত বোধ করলেন পরমা। জীবনে এরকম অপমানিত তাকে কখনো কোনোদিন হতে হয়নি। সারা জীবন মানুষের কাছ থেকে সম্মান, সম্ভ্রম ও সমীহ পেয়ে এসেছেন। তার কাছে এটা একেবারেই অপ্রত্যাশিত।
এভাবে কথা বলছো কেন? আমি কি তোমার কাছে কোনো কৈফিয়ত চেয়েছি? আবারও অভদ্রের মতো উঁচু গলায় প্রায় চিৎকার করে শ্রী বলল, আপনার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, আপনি বাইরে যান। ততক্ষণে চেঁচামেচি শুনে দুর্গা এবং রূপু ওই ঘরের সামনে চলে এসেছে। শাশুড়িমাকে এভাবে হেনস্থা হতে দেখে রূপু বলল, মা, আপনি বেরিয়ে আসুন। শ্রীময়ীর এমন অকারণ দুর্ব্যবহারের কোনো ব্যাখ্যা ছিল না পরমার কাছে। তার কেবলই মনে হচ্ছিল দুর্গা এবং রূপুর দুপুরের কথাগুলো। এখন তার বিশ্বাস হতে লাগলো ওদের কথাগুলো। সম্ভবত কেন, নিশ্চিতভাবেই ওই মেয়ে এতদিন অভিনয় করছিল বাড়ির সকলের সাথে। পরমার সুখের সংসারে যেন নেমে এলো রাহুর ছায়া। এরপর থেকে এ বাড়িতে লেগে রইল নিত্য অশান্তি, আর সকল অশান্তির কেন্দ্র একমাত্র শ্রীময়ী। সকলের সাথে তার অকারণ দুর্ব্যবহারে দিন দিন সকলেই অতিষ্ঠ হয়ে উঠল। সমাজে, পাড়ায় এই পরিবারটি অত্যন্ত সম্মানীয় একটি পরিবার। সেই সম্মানের কথা বিবেচনা করে মুখ বুজে এই অত্যাচার সহ্য করে যেতে হচ্ছে তাদের। তাতেও যে সম্মান রক্ষা করা যাচ্ছে এমন নয়। ওই মেয়ের অভদ্রের মতো চিৎকার আশেপাশের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এইভাবেই 1 মাস পার হয়ে গেছে। শ্রীময়ীর অত্যাচারে ধৈর্য ও সহ্যের সীমা অনেক দিন আগেই অতিক্রম করে গেছে এবাড়ির সকল সদস্যের। শেষ পর্যন্ত তাদের বাধ্য হয়ে সিদ্ধান্ত নিতে হলো এ মেয়েকে ডিভোর্স দিতে হবে। শ্রীময়ীকে ডেকে পরমা বললেন, শোনো বৌমা, তোমার হয়তো এ বাড়িতে থাকার কোনো ইচ্ছে নেই, আর প্রতিদিন তোমার এই অকারণ দুর্ব্যবহারে আমরা সকলেই অতিষ্ঠ। তুমি তোমার মামার কাছে চলে যাও, ডিভোর্সের নোটিশ তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। শুনে শ্রীময়ী একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে বলল, অত সহজ ভেবেছেন? আপনি বলবেন আর আমি চলে যাব? আইন সম্বন্ধে কোনো ধারণা আছে আপনার? আমাকে যদি যেতেই হয় তো আপনাদের সকলকে জেলের ঘানি টানিয়ে তবেই যাব। পরমা বুঝতে পারলেন এত সহজে এর হাত থেকে নিস্তার পাওয়া যাবে না। এই গভীর জলের মাছ। খুব দুরভিসন্ধি নিয়ে সে বাড়িতে এসে ঢুকেছে। চিন্তায় পরমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। দুর্গা বলে চিৎকার করে উঠে জ্ঞান হারালেন। শুনতে পেয়ে দুর্গা ছুটে এসে চোখে মুখে জলের ছিটে দিতে লাগল। সামান্য সময় পর পরমার জ্ঞান ফিরল। আস্তে আস্তে তিনি উঠে বসলেন। তাকে হাত ধরে দুর্গা তার ঘরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তারপর সে রূপুকে ফোন করে সব জানালো। 8 ঘন্টার মধ্যে রূপু বাড়ি চলে এলো। এসেই শাশুড়িমাকে পরীক্ষা করে দেখল প্রেশারটা একটু হাই। ওষুধ খাইয়ে এবং ঘুমিয়ে পড়তে বলে সে আবার নিজের ডিউটি করতে বেরিয়ে গেল। কল্যাণী হাসপাতালেই এখন সে পোস্টেড। এর ঠিক 4 দিন পর, সময় তখন সকাল 6টা। দুর্গার চিৎকার চেঁচামেচিতে পরমার ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে এসে তিনি বললেন, কি হয়েছে? 7 সকালে এমন চিৎকার করছিস কেন? জেঠিমা, ঘুম থেকে উঠে সদর দরজা খুলতে গিয়ে দেখি দরজা আগে থেকেই হাট করে খোলা। সে কি, রাতে দরজা বন্ধ করে শুতে গিয়েছিলি তো? কি বলছো জেঠিমা? আমি দরজা বন্ধ করে প্রতিদিন 2 বার করে চেক করি, তবেই শুতে যাই। তাহলে দরজাটা কি খুললো, আর কি করেই বা খুললো? ততক্ষণে রূপুও উঠে বেরিয়ে এসেছে। সব কথা ইতিমধ্যেই তার কানে পৌঁছেছে। ঘর থেকে বেরিয়ে তার চোখ গেল নীলাদ্রির ঘরের দিকে। ঘরের দরজা খোলা। এগিয়ে সেদিকেই গেল সে। দেখল নীলু ঘুমোচ্ছে, ঘরে শ্রীময়ী নেই। মা, নীলুর ঘরের দরজা খোলা, শ্রীময়ী নেই। সারা বাড়ি খুঁজেও কোথাও শ্রীময়ীর দেখা পাওয়া গেল না। পরিষ্কার বোঝা গেল কাউকে কিছু না বলে সবাই ঘুম থেকে ওঠার আগে শ্রীময়ী দরজা খুলে পালিয়েছে। শ্রীময়ীর মামার নম্বরে ফোন করলেও রিং হয়ে যাচ্ছে, কিন্তু কেউ ফোন ধরছে না। খুব চিন্তায় পড়ে গেল পুরো পরিবার। 5 ট্রাই করা সত্ত্বেও যখন তিনি ফোন ধরলেন না, তখন প্রতিমাকে ফোন করলেন পরমা। সব ঘটনা প্রতিমাকে জানিয়ে দেওয়া হলো। প্রতিমা ঘটক মশাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু তার ফোন সুইচ অফ। অবশেষে প্রতিমা বিজনকে সাথে নিয়ে দিদির বাড়ি আসার সিদ্ধান্ত নিলেন। দিদির এই দুঃসময় তাদের পাশে থাকাটা জরুরি। রূপু তার বাবা ডক্টর বিনয় কৃষ্ণ বসুকে ঘটনা সবিস্তারে জানিয়ে দিয়েছে। এ বাড়িতে ছোট ছেলের বউকে নিয়ে যে অশান্তির আবহ সৃষ্টি হয়েছে 1 মাস ধরে, মেয়ে মারফত তার কানে আগেই পৌঁছেছিল। তিনি তার সব কাজ স্থগিত রেখে মেয়ের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি শুরু করে দিলেন।
এমন একটি ক্রুশিয়াল সিচুয়েশনে ওই পরিবারের পাশে থাকাটা খুবই জরুরি। 1 ঘন্টার মধ্যে নিজ বাড়ি ব্যারাকপুর থেকে বেরিয়ে বিনয় কৃষ্ণ এবং রূপুর মা মণিমালা বিয়ে বাড়ি এসে পৌঁছলেন। পুরো বাড়িটি এই মুহূর্তে দুশ্চিন্তায় মুহ্যমান, আসন্ন বিপদের আশঙ্কায় অনেকটাই বিব্রত। শত হলেও বিয়াই বেয়ান। পরমা তাই তাদের আপ্যায়ন করে নিয়ে ড্রয়িং রুমে বসালেন। দুর্গাকে ডেকে বললেন, ব্রেকফাস্টের ব্যবস্থা কর দুর্গা, পাউরুটি, মাখন আর মিষ্টি কিনে নিয়ে আয়। রূপুমা, তোমার বাবা মায়ের জন্য চায়ের জল বসাও। বিনয় কৃষ্ণ বললেন, কখন জানতে পারলেন? সবার আগে তো ঘুম থেকে দুর্গাই ওঠে, দরজা ওই খোলে প্রতিদিন। আজ দরজা খুলতে গিয়ে কথার আওয়াজ শুনে নীলাদ্রি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে অতিথিদের উদ্দেশ্যে বলল, গুড মর্নিং আঙ্কেল আন্টি, কেমন আছেন? আমরা ভালো আছি বাবা। আলমারি খোলা, নগদ 1 লক্ষ টাকা ছিল আর 20 ভরির মতন অলংকার, সব নিয়ে গেছে। কি বলছিস খোকা? ততক্ষণে রূপু চা নিয়ে চলে এসেছে। সবার হাতে চায়ের প্লেট তুলে দিতে দিতে সে বলল, এই অভিসন্ধি নিয়েই ও এ বাড়িতে এসে ঢুকেছিল। কি সাংঘাতিক! আমার আগেই সন্দেহ হয়েছিল। কিছু মনে করবেন না বেয়ান দিদি, আপনাদের আরো ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আপনাদের মতো বাড়িতে চাকে তাকে কি ভুল করে নিয়ে আসা যায়? প্রতারকরা এইসব বাড়িকেই টার্গেট করে। আপনি ঠিকই বলেছেন দাদা, কিন্তু কি করব বলুন তো? 2 বছর ধরে মেয়ে দেখে দেখে আমি ফেড আপ হয়ে গিয়েছিলাম। সব মেয়ে এনগেজড, সেজন্য একটা ভুল করে বসেছি। মা, সবাই বলাবলি করছে পূর্বাঞ্চলের মাঠের ওখানে একটা পোড়া লাশ পাওয়া গেছে, একটা মেয়ের লাশ। সবাই বলছে ওটা নাকি শ্রীময়ীরই। 10:30টার সময় প্রতিমা এবং বিজন এসে পৌঁছল। সবিস্তারে সব ঘটনা গত 1 মাস ধরে যা ঘটেছে রূপুর কাছ থেকে শুনে প্রতিমা নিজেকে অপরাধী মনে করতে লাগলো। তিনি বললেন, আমার জন্যই তোদের এই দুর্দশা। আমায় ক্ষমা করে দে দিদি, আমার আরও ভালো করে খোঁজ নেওয়া উচিত ছিল। আমি কোনো দিনও নিজেকে ক্ষমা করতে পারবো না। তোর একার কেন দোষ হবে? দোষ যদি হয়ে থাকে সে দোষ আমাদের সবার হয়েছে। ওসব নিয়ে বিচার বিশ্লেষণ করে আর এখন কোনো লাভ নেই। 11:30টার সময় পুলিশের গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ালো। থানার আইসি কল্যাণ ঘটক 2 জন কনস্টেবল সহ বাড়ির ভেতরে চলে এলেন। সকলে ভাবলেন হয়তো শ্রীময়ী ডেড বডি পাওয়া গেছে, তা শনাক্ত করার জন্য বলতে এসেছেন। এই বাড়ির ছোট ছেলের স্ত্রীর লাশ আমরা পূর্বাচলের মাঠ থেকে উদ্ধার করেছি। ভিকটিমের মামা দেহ শনাক্ত করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে আমরা এই বাড়ির সকল সদস্যকে হত্যার অভিযোগে গ্রেফতার করতে এসেছি। এই কথা শোনার পর উপস্থিত সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিজন কৃষ্ণনগর কোর্টের ডাকসাইটে ক্রিমিনাল অ্যাডভোকেট। তিনি জিজ্ঞাসা করলেন, আপনাদের কাছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট আছে? ক্ষমা করবেন স্যার, এই কেসে ভিকটিমের পক্ষের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা যায়। না, এখন আর তা করা যায় না। আপনাকে তদন্ত করে দেখে এভিডেন্সের ভিত্তিতে গ্রেফতার করতে হবে। আপনি কি তদন্ত করে দেখেছেন? আর কোনো এভিডেন্সকে আপনি পেয়েছেন? দেখুন স্যার, আমাকে আমার কাজ করতে দিন। আপনার যা বলার কোর্টে হাজির হয়ে বলবেন। একমাত্র দুর্গা ছাড়া বাড়ির সকল সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে চলে গেল। দুর্গা, প্রতিমা এবং রূপুর মা মণিমালা 3 জনেই কান্নায় ভেঙে পড়লেন। বিনয় বললেন, বেয়ান আপনি শান্ত হন, আমি দেখছি বিষয়টা। আমার এক ভাগ্নে সিআইডি বিভাগে আছে, ওর সাথে কথা বলে দেখছি, কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। বিনয় ফোন করলেন তার ভাগ্নে সুব্রত রাহাকে। কোনো এভিডেন্স ছাড়া অ্যারেস্ট করে নিয়ে গেছে? একদম চিন্তা করো না, দেখছি। কোন থানা? কল্যাণী। কখন অ্যারেস্ট করেছে? এই মাত্র। ঠিক আছে, একদম চিন্তা করো না, সব ব্যবস্থা আমি করব। বিনয় ফোন রাখতেই সুব্রত কল্যাণী থানাকে ফোন করল। হ্যালো, কল্যাণী থানা, আমি ইন্সপেক্টর সিআইডি সুব্রত রাহা বলছি। হ্যাঁ বলুন। আপনি এইমাত্র হিমাদ্রি সেনগুপ্ত এবং তার পরিবারকে গ্রেফতার করে এনেছেন। আপনি জানেন ওই পরিবার একটি অতি সম্মানিত পরিবার, সমাজে তাদের বিপুল সম্মান। এমন একটি পরিবারকে গ্রেফতার করার আগে আপনাকে 5 বার ভাবা উচিত ছিল নাকি? ওদের যে সম্মান আপনি নষ্ট করলেন, অপরাধ প্রমাণিত না হলে সেই সম্মান কি আপনি আর ফিরিয়ে দিতে পারবেন তো? দেখুন, আমি আমার ডিউটি করেছি। মোটেই আপনি আপনার ডিউটি করেননি, আপনি একটু বেশি তাড়াতাড়ি করেছেন। যথেষ্ট এভিডেন্স জোগাড় করে তবেই গ্রেফতার করা উচিত ছিল। কি এভিডেন্স আছে আপনার হাতে? অ্যারেস্ট মেমো কি তৈরি করে ফেলেছেন?
না মানে এইবার করতে যাচ্ছিলাম। গুড, এখনই মেমো তৈরি করবেন না। আমি থানায় আসছি, ততক্ষণ বিরত থাকুন। কথা দিলাম আপনার ওই কেস আমি সলভ করে দেবো। ওকে ইন্সপেক্টর। থ্যাঙ্কস। ঘটক ফোন রাখতে সুব্রত ফোন করলেন তার বস পরীক্ষিত পাকরাশিকে। আনুপূর্বিক সমস্ত ঘটনা সবিস্তারে সুব্রত তাকে জানালেন। সব শুনে পাকরাশি বললেন, তুমি আমাকে বাঁচালে সুব্রত। এক সপ্তাহের ওপর হাতে কোনো কেস নেই, বসে বসে মগজে জং ধরে যাচ্ছিল, নার্ভগুলো নিস্তেজ হয়ে পড়ছিল। যাক, দুদিন তাহলে ব্যস্ত থাকা যাবে। তুমি আমার বাড়িতে চলে এসো, আমি রেডি হয়ে অপেক্ষা করছি। পাকরাশির গাড়ি কল্যাণী থানায় যখন পৌঁছল, ঘড়িতে তখন 3:10 বাকি। গাড়ি থেকে নেমে পাকরাশি এবং সুব্রত থানার ভিতর প্রবেশ করলেন। পাকরাশিকে দেখেই আইসি কল্যাণ ঘটক চেয়ার থেকে উঠে এসে সাদরে অভ্যর্থনা জানিয়ে বললেন, স্যার কি সৌভাগ্য, কতদিন পর আপনার সাথে দেখা হলো। আসুন স্যার, বসুন। সুব্রতর সাথে পরিচিত হও, আমার সবচেয়ে প্রিয় সহকারী, ডিপার্টমেন্টের একজন সুদক্ষ অফিসার। ঘটক, শুনলাম তুমি এভিডেন্স ছাড়াই একটি মানি পরিবারের সকল সদস্যকে গ্রেপ্তার করে নিয়ে এসছো। ঘটনাচক্রে তারা সুব্রতর আত্মীয়? মানে ওই ভিকটিমের মামার অভিযোগের ভিত্তিতেই আমি গ্রেফতার করেছি স্যার। ঘটক, দুঃখের সাথেই বলতে হচ্ছে, ট্রেনিং এর সময় তদন্ত প্রক্রিয়া যা কিছু তুমি শিখেছিলে সবই ভুলে গেছো। কেউ অভিযোগ করলো আর তুমি গ্রেপ্তার করে নিয়ে এলে, তাহলে তো তোমার লকআপে জায়গা দিতে পারবে না। তোমাকে তো আগে তদন্ত করে দেখতে হবে অভিযোগের সারবত্তা আছে কিনা, অভিযোগের সমর্থনে কোনো এভিডেন্স আছে কিনা। আমি কি ঠিক বলছি ঘটক? হ্যাঁ স্যার। তাহলে তুমি আমায় বলো, তোমার হাতে কোনো এভিডেন্স আছে যা থেকে তোমার মনে হলো ওই পরিবারের সকল সদস্যই দোষী? কোনো উত্তর না দিয়ে ঘটক চুপ করে বসে রইলেন। পাকরাশি বললেন, ঘটক, তুমি ওদের সসম্মানে ছেড়ে দাও, তোমার এই কেস আমি সলভ করে দেব, তুমি চিন্তা করো না। পাকরাশির কথায় ঘটক ওদের সকলকে ছেড়ে দিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন। লকআপ থেকে বেরিয়ে সুব্রতকে দেখে রূপু বলল, বাপিদা, তুমি এখানে কি করছো? তোরা বাড়ি যা, আমি আসছি, তখন কথা বলবো। সুব্রত, তুমি ওদের গাড়ি করে বাড়ি পাঠিয়ে দাও, আর ড্রাইভারকে বলে দাও ফিরে এসে যেন আমাদের নিয়ে যায়। সুব্রত ওদের গাড়িতে তুলে দিতে গেল। পাকরাশি ঘটককে জিজ্ঞেস করলেন, লাশ প্রথম কে দেখতে পায়? ওই খেলার মাঠের পাশে ফাঁকা জায়গায় লাশটা পড়েছিল। ছেলেরা প্রতিদিন সকাল 6:30 মাঠে খেলতে যায়। লাশ ওরাই প্রথম দেখে এবং থানায় ফোন করে। ইনভেস্টিগেট করতে কে গিয়েছিল? আমি। তা তুমি গিয়ে কি দেখলে? লাশ থেকে খানিকটা দূরে জটলা সৃষ্টি হয়েছে। দূর থেকে দাঁড়িয়ে সবাই লাশ দেখছিল। জটলা সরিয়ে এগিয়ে গিয়ে লাশ পরীক্ষা করি। মুখ চোখ একদম গলে গেছে, চেনার উপায় ছিল না, বিভৎস অবস্থা। ভিকটিমের মামা কোথায় থাকে? কৃষ্ণনগর। খবর পেল কি করে? লাশের থেকে কিছুটা দূরে একটা মোবাইল ফোন এবং তার নিচে একটা চিরকুট পাই। ওই চিরকুটে একটা ফোন নম্বর লেখা ছিল এবং নির্দেশ দেওয়া ছিল ওই নম্বরে ফোন করে জানিয়ে দেওয়ার জন্য। চিরকুটটা কোথায়? ঘটক আলমারি থেকে একটি ফাইল বের করে এনে চিরকুটটা পাকরাশির হাতে দিলেন। সেই সময় সুব্রত এসে পাকরাশির পাশের চেয়ারে বসে চিরকুটের লেখাটা পড়লেন। চিরকুটটা ভালো করে পরীক্ষা করে পাকরাশি সেটা ঘটককে ফিরিয়ে দিলেন। তারপর তিনি পুনরায় প্রশ্ন করলেন, তোমার কথা অনুযায়ী লাশের যা কন্ডিশন ছিল তাতে চেনার উপায় ছিল না, তাহলে তুমি কি করে কনফার্ম হলে যে ওটা মিসেস শ্রীময়ী সেনগুপ্তের লাশ? প্রথমে আমি আননোন ডেড বডি ধরে শুরু করি, তারপর চিরকুটটা পাই। সেই নম্বরে ফোন করে তাকে ঘটনাস্থলে আসতে বলি। তিনি এসে ডেড বডি এবং মোবাইল ফোনটা শনাক্ত করেন। এভাবেই আমি জানতে পারি। ভেরি গুড। তুমি ফোন করে জানানোর ঠিক কতক্ষণ পর ভিকটিমের মামা এসে পৌঁছান? সময়টা নোট করেছিলে? না স্যার, মানে সময়টা ঠিক নোট করা হয়নি, তবে ঘন্টা দেড়েক পর হবে। ভেরি ব্যাড। এই ছোট ছোট বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ। যাই হোক, তুমি এটাকে কি কেস বলে মনে করছো? খুন না আত্মহত্যা? আত্মহত্যা। ওকে ঘটক, 3 দিনের মধ্যে তোমার এই কেস সলভ হয়ে যাবে।
যা বলবো তুমি একটু সহযোগিতা করে যেও। শিওর স্যার। থানা থেকে বেরিয়ে পাকরাশি এবং সুব্রতর পরবর্তী গন্তব্য সেনগুপ্ত বাড়ি। সেনগুপ্ত বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া গেল না। গলির মুখে গাড়ি দাঁড় করাতে হলো। অপ্রশস্ত গলি, গাড়ি প্রবেশ করলে ব্যাক গিয়ারে বের করতে হবে, তাছাড়া মানুষ চলাচলে অসুবিধা হবে। সেই কারণে গলির মুখে দুজনে নেমে গেলেন। গাড়ি থেকে নেমে চারপাশটা খুঁটিয়ে দেখলেন একবার। একটা জায়গায় পাকরাশির চোখ আটকে গেল। সুব্রতকে ডেকে বললেন, সুব্রত, গলির মুখের বাড়িটার গেটের উপরে তাকিয়ে দেখো। হ্যাঁ, দেখছি স্যার। কি দেখলে? সিসি ক্যামেরা ফুটেজ নিতে হবে। শিওর। সেনগুপ্ত বাড়ির দরজার বাইরের কলিং বেল বাজাতে দুর্গা দরজা খুলে মণিকুন্তলা শুনে রূপু এক ছুটে গেটের কাছে এসে তাদের দুজনকে সাদরে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে সোফায় বসে সুব্রত জিজ্ঞেস করলেন, মামি কোথায়? ডেকে দিচ্ছি। বাড়ির সকলে ড্রয়িং রুমে চলে এলেন অতিথিদের সাথে পরিচিত হতে এবং একই সাথে কৃতজ্ঞতা জানাতে। রূপুই পরিচয় করিয়ে দিল সকলের সাথে। প্রথমে শাশুড়ি মাকে দিয়ে শুরু। রূপু বলল, ইনি আমার শাশুড়ি মা, আর ইনি আমার পিস্তুত দাদা সুব্রত রাহা, আর উনি তার সিনিয়র, দ্য ফেমাস ডিটেকটিভ অফিসার অফ কলকাতা পুলিশ, পরীক্ষিত পাকরাশি। কি সৌভাগ্য আমার, আপনার মতো মানুষ আমার বাড়িতে পা রেখেছেন। আমি তো ভাবতেই পারছি না। আপনার কত নাম শুনেছি। আপনি আমায় জানেন? আপনার নাম কে না জানে বলুন তো? আপনি একজন সেলিব্রিটি। পুলিশে কাজ করেও যে সেলিব্রিটি হওয়া যায় তা আপনি মানুষকে বিশ্বাস করতে শিখিয়েছেন আপনার কাজের মাধ্যমে। সকলের সাথে আলাপ পরিচয় পর্ব মিটে যাবার পর পাকরাশি বললেন, আমাকে কয়েকটা কথা জানতে হবে। কে বলতে পারবেন? মা বলতে পারবেন। ঠিক আছে, মায়ের সাথে আপনিও বসুন। আমাকে প্লিজ আপনি নয়, তুমি করে বলবেন। আমি আপনার ছোট বোনের মতো। ভিকটিম তো আপনার ছোট ছেলের স্ত্রী। কতদিন হলো বিয়ে হয়েছে? ওই মাস চারেকের কিছু বেশি। লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ। যোগাযোগ কিভাবে হয়েছিল? ঘটক মারফত। ঘটকের বাড়ি কোথায়? কৃষ্ণনগর। ঘটকের সাথে কিভাবে পরিচয়? আমার বোন তো কৃষ্ণনগরে থাকে, ওর মাধ্যমেই। ঘটকের নাম ঠিকানা আমার চাই। আমার বোন জানে, ওর কাছ থেকে জেনে দিচ্ছি। বিয়ের আগে মেয়ের বাড়ি এবং অন্যান্য বিষয়ে ভালোভাবে অনুসন্ধান করে নিয়েছিলেন? ওটাই একটা বিরাট ভুল হয়েছিল। কোনো কিছু খোঁজ খবর না করে বিয়েতে মত দেওয়া হয়েছিল। স্ট্রেঞ্জ। বিয়ে অর্থাৎ বিয়ের অনুষ্ঠানটা কোথায় হয়েছিল? কৃষ্ণনগর? না, এখানে কল্যাণীতে। মানে? রূপু এবার পুরো ঘটনা, অর্থাৎ কেন অনুষ্ঠান এই কল্যাণীতে করা হয়েছিল তা সবিস্তারে বুঝিয়ে দিল। সব শুনে পাকরাশি বললেন, বুঝতে পেরেছি। মুখে তার ইঙ্গিতপূর্ণ হাসি। আচ্ছা, আমাদের যে দরজা খুলে দিল সে কে? পাকরাশির প্রশ্নের উত্তরে রূপু বলল, ও আমাদের বাড়ির কাজের মেয়ে হলেও ওকে আমরা বাড়ির একজন সদস্য হিসেবেই গণ্য করি। ওর সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি এখনই ওকে পাঠিয়ে দিচ্ছি। এতক্ষণে দুর্গাও জেনে গেছে অতিথিদের পরিচয়। একটু ভয়ে ভয়ে এসে বসল সে। পাকরাশি জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? আগে দুর্গা। তা কতদিন আছো এই বাড়িতে? আগে ছোটবেলা থেকেই। এবারের মানুষরা কেমন? দেবতার মতো। ছোট বউয়ের সাথে কোনো ঝগড়া অশান্তি করতেন এরা? এনারা দেবতার মতো মানুষ। ঝগড়া অশান্তি ছোট বৌমনেই করতো। কেন? এমনি এমনি, ও খুব খারাপ মানুষ ছিল। বিয়ের পর থেকেই কি এরকম অশান্তি করতো? না, প্রথম প্রথম খুব ভালো মানুষই দেখিয়েছিল। তখন থেকে আমার মনে মনে সন্দেহ হয়েছিল ও ভালো মানুষ না। কেন মনে হয়েছিল? তা বলতে পারবো না। ছোটদার সাথে তার বউয়ের কোনো অশান্তি বা মারামারি হয়েছিল? একদমই না। ছোটদা তো ঋষিতুল্য মানুষ, সব সময় যেন ধ্যান করছেন। সে করবে অশান্তি? অশান্তি করলে বৌমনিই করত। কিছু গোপন করছো না তো? আমি কিন্তু সব ধরে ফেলবো, তখন বিপদে পড়বে। তাই সত্যি যা তা বলে ফেলো, কোনো ভয় নেই তোমার। যা বলেছি স্যার সত্য বলেছি। সত্য বললে কোনো ভয় নেই তো স্যার। দুর্গার কথায় দুধে গোয়েন্দা পাকরাশি হেসে ফেললেন। তারপর বললেন,
ঠিক আছে, তুমি এখন যাও। এরপর পাকরাশি পকেট থেকে মোবাইল বের করে একটা নম্বর লাগালেন। হ্যালো স্যার, বলুন। ঘটক, তুমি এক্ষুনি একজনকে পাঠিয়ে দাও। সেনগুপ্তর বাড়ির গলির মোড়ে রাস্তার উপর বড় বাড়িটায় সিসি ক্যামেরা লাগানো আছে, তার ফুটেজ নিয়ে আমাকে পাঠাও। কাল রাতের ফুটেজ স্যার? হ্যাঁ, রাত 1টা থেকে সকাল 6:30 পর্যন্ত। আর ভিকটিমের মামার ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাও, জলদি। শিওর স্যার। ফোন কেটে দিয়ে পাকরাশি বললেন, চলো সুব্রত, একটু বেরোতে হবে। চলুন স্যার। একথা শুনে ভেতর ঘর থেকে পরমা, রূপু, বিনয়কৃষ্ণ এবং মণিমালা বেরিয়ে এসে একসাথে বাধা দিলেন। পরমা বললেন, মোটেই না, না খেয়ে কোথাও বেরোনো হবে না। পাকরাশি ঈষৎ রসিকতা করে বললেন, ম্যাডাম, আমরা এখানে তদন্ত করতে এসেছি, আর আইসি ঘটকের চোখে আপনারা প্রাইম অ্যাকিউজড। সুতরাং আপনাদের এখানে খাওয়া দাওয়া করলে কথা উঠবে না যে আমরা ঘুষ খেয়ে তদন্ত বিপথে চালিত করছি। আপনাকে আমরা তদন্তকারী অফিসার হিসেবে আপ্যায়ন করছি না, আপনাদের আপ্যায়ন করছি আমার বড় বৌমার ভাই হিসেবে। তদন্তে যদি আপনি আমাদের দোষী পান, তাহলে আমরা তার উপর একটু প্রভাব খাটাবো না। আপনি আপনার আইনের পথে চলবেন, আর আমরা পূর্ণ সহযোগিতা করব। এরপর তো আর কোনো কথা খাটে না। আমরা একটু কাজ সেরে এসেই আপনাদের আতিথ্য গ্রহণ করব। না না, তা হবে না। আমাদের দুপুরের খাওয়া এখনো হয়নি, লাঞ্চ করে আপনি তারপরেই যাবেন। বাপিদা, পরিদা, বসুন না, জাস্ট 5 মিনিট, তারপর জেল, ফাঁসি যা দেবেন সব মঞ্জুর। এমন আন্তরিকতা উপেক্ষা করা সম্ভব হলো না। বিলম্বিত লাঞ্চ সেরে দুজনে বেরিয়ে পড়লেন পূর্বাচলের মাঠের দিকে। স্থানীয় মানুষদের কাছ থেকে জেনে নিয়ে ড্রাইভার গাড়ি এগোতে থাকলেন। জিজ্ঞাসা করতে করতে এসে পৌঁছতে মিনিট 10 লাগলো। ধুধু মাঠ, চারপাশে ধান ক্ষেত, মাঝখানে বেশ উঁচু বিশাল খেলার মাঠ। খেলার মাঠের চারপাশে নারকেলের গাছের সারি, দুপ্রান্তে দুটো গোলপোস্ট। পিচ রাস্তা থেকে খেলার মাঠে যাবার জন্যে একটা কাঁচা ইট পাতা রাস্তা। ভারী সুন্দর পরিবেশ। গাড়ি থেকে নেমে পাকরাশি এবং সুব্রত পায়ে হেঁটে ইট পাতা রাস্তা ধরে খেলার মাঠে গিয়ে উঠল। শেষের দিকে এক কোণে কিছুটা জায়গায় ছোট ছোট বাঁশ পুঁতে গোল করে ঘিরে দড়ি দিয়ে বেঁধে ঘিরে রাখা আছে। ওই জায়গাটার ঘাস মাটি পুড়ে ছাই হয়ে কালো হয়ে গেছে। পাকরাশি বললেন, এই জায়গাটাতেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ স্যার। পাকরাশি বেশ কিছুক্ষণ চিন্তা করলেন, এদিক ওদিক ঘুরে দেখলেন, চারপাশ ঘুরে ঘুরে দেখলেন, একটি সিগারেট ধরালেন, আরও সেকেন্ড 10 রিং ছাড়লেন, তারপর বললেন, আচ্ছা সুব্রত, সুইসাইড করার হলে এত দূরে এই পাণ্ডব বর্জিত জায়গায় আসতে যাবে কেন? আশ্চর্য না? অবশ্যই আশ্চর্য স্যার। সুইসাইড করতে হলে বাড়িতে, ছাদে, যে কোনো জায়গায় করা যেত। খামোখা এত দূরে ফাঁকা মাঠে এসে কেন সুইসাইড করতে গেল, সেটাই লাখ টাকার প্রশ্ন। এখানে কেন এলো? এই প্রশ্নটার উত্তরের মধ্যে সব রহস্যের জট লুকিয়ে আছে। সেই উত্তরটা খোঁজো সুব্রত, পেলেই কেল্লা ফতে। পাকরাশির ফোন বাজছে। আইসি ঘটকের ফোন। ঘটক বলল, স্যার, ফুটেজটা সংগ্রহ করা হয়েছে, পাঠিয়ে দেবো? পাঠিয়ে দাও, সঙ্গে ভিকটিমের মামার নাম ও ফোন নাম্বার। আর পিএম রিপোর্ট কবে পাবে? আগামীকাল। ফোন রেখে পাকরাশি এবং সুব্রত ফিরে চললেন সেনগুপ্ত বাড়ির দিকে। সন্ধে হয়ে এসেছে, রাস্তার লাইট একে একে জ্বলে উঠছে। গলির মুখে একজন কনস্টেবল দাঁড়িয়েছিল তাদের জন্য। গাড়ি থেকে নামতে সে এগিয়ে এসে সালাম ঠুকে একটা পেন ড্রাইভ পাকরাশির হাতে দিয়ে বলল, এটা বড়বাবু আপনাকে দিতে বলেছেন। তারপর সে পাকরাশির অনুমতি নিয়ে চলে গেল। রাস্তার অপর দিকে একটি চায়ের দোকান। সেখানে বেশ ভিড়। সব চায়ের দোকানে যেটা কমন ফ্যাক্টর, তা হলো চায়ের সাথে আড্ডা এবং নানান বিষয়ে আলোচনা বিতর্ক সবসময় লেগেই থাকে। চায়ের দোকানটি যখন সেনগুপ্ত বাড়ির এত কাছে, সুতরাং সেখানকার আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটা টাটকা টপিক বাদ দিয়ে হবে এটা ভাবা কষ্টকর, বিশেষ করে পিএনপিসি যখন বাঙালির শ্রেষ্ঠ বিনোদন। সুব্রত, এসো, একটু চা খাবো। অতএব রাস্তা পার হয়ে দুজনে চায়ের দোকানে গেলেন। ভেতরে ঢুকে 2 কাপ চায়ের অর্ডার দিলেন।
পুরো দোকান খাঁচাখাচ ভর্তি, একটিও সিট খালি নেই। যাদের চা খাওয়া হয়ে গিয়েছিল তাদের মধ্যে দুজন উঠে বেরিয়ে গেলেন, সেই শূন্যস্থানে তারা দুজন বসে পড়লেন। তাড়াতাড়ি চা শেষ করে দাম মিটিয়ে চায়ের দোকান থেকে বেরিয়ে এলেন তারা। হাঁটতে হাঁটতে এগিয়ে চললেন সেনগুপ্ত বাড়ির দিকে। আত্মহত্যা করতে অত রাতে অত দূরে ধুধু প্রান্তরে কেন যেতে হলো? হাতের কাছে যখন অনেক সুবিধাজনক বিকল্প ছিল। এই জ্বর ছাড়াতে না পারলে কনক্লুশনে পৌঁছানো যাচ্ছে না সুব্রত। কথা বলতে বলতে সেনগুপ্ত বাড়ি পৌঁছে গেলেন তারা। রূপু এসে তাদের একটি ঘরে নিয়ে গেল। বেশ বড় ঘর, একটা বড় খাট, একটা টেবিল চেয়ার ও একটি আলনা রয়েছে ঘরটায়। রূপু বলল, বাপিদা, হ্যাঁ, তোমরা পোশাক পাল্টে চা খেতে এসো। আমাদের একটু ছোট্ট কাজ আছে, সেটা সেরে তারপর। কাজটা করতে তোমার সাহায্য প্রয়োজন, সেই জন্য কিছুটা সময় চাইবো তোমার কাছে। অবশ্যই, বলুন না কি করতে হবে আমায়। তো ল্যাপটপটা কিছুক্ষণের জন্য আমাদের দিতে হবে, আর কিছুক্ষণ এখানে আমাদের সাথে থাকতে হবে আমাদের সাহায্য করার জন্য। অবশ্যই থাকবো, আমি ল্যাপটপ নিয়ে এক্ষুনি আসছি। বলে রূপু ল্যাপটপ আনতে চলে গেল। অল্প সময়ের মধ্যেই রূপু ল্যাপটপ নিয়ে ফিরে এলো। তার পিছন পিছন দুর্গা এসে দুটি চেয়ার রেখে গেল ঘরে। 3টি চেয়ারে 3 জন পাশাপাশি বসলেন। মাঝখানে সুব্রত, রূপু এবং পাকরাশি দুপাশে। পাকরাশি বললেন, সুব্রত, প্লে করো। স্যার প্রথম থেকে? না, অনেক বড় ফুটেজ, মাঝখান থেকে শুরু করা যাক। রাত 3টে থেকে শুরু করো। ল্যাপটপের স্ক্রিনে ভেসে আসছে সংগৃহীত ফুটেজের দৃশ্যাবলী। শুনশান রাস্তা, মাঝে মাঝে এক আধটা গাড়ি ছুটে যাচ্ছে। রাস্তার কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে ইতস্তত। এছাড়া তেমন কিছু চোখে পড়ল না। একটু স্পিড বাড়িয়ে সময় কমিয়ে আনা হলো। 4:30 গলি থেকে কে যেন বেরিয়ে আসছে। পাকরাশি বললেন, স্টপ সুব্রত, একটু পিছনে যাও। ওকে, এবার স্লো করে চালাও। গলি থেকে একজন বেরিয়ে ডান দিকে চলে যাচ্ছে। সামনে এনে জুম করা হলো। রূপু উত্তেজিত গলায় বলল, আরে এই তো শ্রীময়ী। বেশ সুন্দর পরিপাটি পোশাক এবং সাজগোজ করে, কাঁধে একটি ব্যাগ, যা খুব হালকা বলে মনে হচ্ছে না, নিয়ে শ্রীময়ী হেঁটে যাচ্ছে। জুম করে খুঁটিয়ে দেখে পাকরাশি বললেন, ইনি কি ভিকটিম? হ্যাঁ, নীলুর বউ শ্রীময়ী। স্ট্রেঞ্জ, কাঁধে ব্যাগ কেন? ওই ব্যাগে তো ফুয়েল ক্যারি করা যাবে না। তাহলে ফুটেজ দেখা হয়ে যাবার পর পাকরাশি বললেন, সুব্রত, এই নাও, এটা ভিকটিমের মামা বংশগোপাল চক্রবর্তীর ফোন নাম্বার। তোমার সময় হলে কল ডিটেলস নোট করে আমায় দিও। সন্ধ্যার টিফিন চা খাওয়া হয়ে যাবার পর পাকরাশি চেয়ারে বসে পা ছড়িয়ে দিয়ে মেজাজে সিগারেটে টান দিয়ে রিং ছাড়ছেন। এটা কেস নিয়ে ভাবার সিম্বল। সুব্রত একটু বিছানায় গড়িয়ে নিচ্ছেন। সুব্রত জিজ্ঞাসা করলেন, স্যার এই ফুয়েল ছাড়া ওভাবে আগুনে পুড়ে মরা কোনোভাবেই সম্ভব নয়। তাহলে প্রশ্ন একটাই, ওখানে ফুয়েল এলো কিভাবে? 2 রকম ভাবে আসতে পারে। এক ভিকটিম সাথে করে ফুয়েল নিয়ে গিয়েছিল, 2 অন্য কেউ যোগান দিয়েছিল। কিন্তু 2 নম্বরটা নাকচ করা যেতে পারে, কারণ কেউ আত্মহত্যা করবে আর তার জন্য কেউ ফুয়েল যোগান দেবে, এটাই লজিক দুর্বল, যদি না সেটা হত্যা হয়। কিন্তু স্যার ফুটেজ থেকে দেখা গেল ভিকটিম ফুয়েল ক্যারি করেনি। তাহলে তো এমনটা হতেই পারে। ভিকটিম আত্মহত্যা আগে থেকে প্ল্যান করে রেখেছিল, সেজন্য আগে থেকেই ঘটনাস্থলে সে কেরোসিনের জার লুকিয়ে রেখে এসেছিল। কি হতে পারে না? তা অবশ্য পারে, কিন্তু আসল কিন্তু ওই খটকা। আগে ছিল একটা আর এখন হয়েছে 2। খটকা নম্বর 1, আত্মহত্যা করতে অমন পাণ্ডব বর্জিত জায়গা বাঁচতে গেল কেন? আর খটকা নাম্বার 2, এটা কি আদৌ আত্মহত্যা নাকি হত্যা? সে কি? তার মানে স্যার আপনি বলতে চাইছেন কেউ তাকে হত্যা করে পুড়িয়ে দিয়েছে? এখনো অনেক কিছু সন্ধান পাওয়া বাকি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলা যাচ্ছে না সুব্রত। তুমি একটু বিশ্রাম করে কল রেকর্ডগুলো চেক করে আমাকে দিও। অবশ্যই স্যার, 10 মিনিট পরেই বসবো।
এমন সময় পরমা এলেন তাদের খোঁজ খবর নিতে। তিনি জিজ্ঞেস করলেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? একদমই না, পুরো রাজার হালে আছি। কি যে বলেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। কোনো কিছুর প্রয়োজন হলে কিন্তু অবশ্যই বলবেন। শিওর। ঘটকের নাম আর ফোন নাম্বারটা দেবেন বলেছিলেন। ও, আমি একদম ভুলে গিয়েছিলাম। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আপনার বড় বউয়ের হাতে পাঠান, ওর কাছে একটা বিষয় জানার ছিল। ঠিক আছে, আমি রূপুকে বলছি। বলে পরমা বেরিয়ে গেলেন ঘর থেকে। সুব্রত উঠে ল্যাপটপে বসে গেলেন বংশগোপালের কল ডিটেল বের করতে। এ বাড়িতে নেট কানেকশান নেওয়া আছে, তাই নেটে সার্চ করতে অসুবিধেই নেই। রূপু এসে ঘরে ঢুকে বলল, পরিদা, এটা মা দিলেন। একটি চিরকুটে ঘটকমশায়ের নাম এবং ঠিকানা লিখে পরমা পাঠিয়েছেন। সেটায় একবার চোখ বুলিয়ে নিয়ে পাকরাশি বললেন, যে জন্য আপনাকে ডাকা। কথা শেষ করতে দিল না রূপু, বাধা দিয়ে বলল, আমাকে আপনি করে বললে কিন্তু আমি চলে যাব, এই বলে দিলাম। ওকে, সরি। মুশকিল হলো আমার সামনে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন, সরি দাঁড়িয়ে আছে, তাকে তুমি করে বলাটা কি ডিসেন্ট? অবশ্যই ডিসেন্ট, কারণ আপনার সামনে তো ডাক্তার পরিচয়টা বড় নয়, আপনার এক বোন দাঁড়িয়ে আছে আর সেটাই বড়। ওকে, আই অ্যাকসেপ্ট। যাক, যে জন্য তোমায় ডাকলাম তাহলে তোমরা আজ সকাল থেকে একবারও কি চেক করে দেখেছো যেসব জায়গায় তোমাদের মূল্যবান জিনিসপত্র থাকে সেগুলো কি ঠিকঠাক আছে কি না? ওহ, আপনাকে তো বলতেই ভুলে গেছি, নীলুর ঘরের আলমারি থেকে 1 লক্ষ টাকা নগদ আর 20 ভরি সোনার অলংকার উধাও। এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য এতক্ষণ আমাদের কেউ জানাওনি, শুধু শুধু আমাকে খাটালে সারাদিন। সরি, এক্সট্রিমলি সরি। আসলে যা চলছে সকাল থেকে কারণ মাথায় আর কাজ করছে না। এক্ষুনি থানায় গিয়ে লিখিত রিপোর্ট জমা করো, একটুও দেরি করো না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আর একটা কথা, শ্রীময়ী বলে যাকে তোমরা জানো, কারণ এখন আমার দৃঢ় ধারণা ওই নামটাও ফেক, ওর কোনো ছবি আছে তোমাদের কাছে? সিঙ্গেল ছবি সম্ভবত নেই, তবে রিসেপশনের ভিডিওতে সবার ছবি পাওয়া যাবে। হঠাৎই রূপুর মনে পড়ে গেল স্ত্রীর ছবি দেখানোর জন্য মাসিমণি হোয়াটসঅ্যাপে একটি ছবি পাঠিয়েছিলেন। সে বলল, মনে পড়েছে, একটা সিঙ্গেল ছবি বোধহয় আছে, দেখছি দাঁড়ান। বলে সে বেরিয়ে গেল। পরক্ষণেই আবার ফিরে এলো শাশুড়ি মায়ের মোবাইল নিয়ে। সেখান থেকে স্ত্রীর ছবি বের করে পাকরাশিকে দেখালো। রূপুর কাছ থেকে মোবাইলটি নিয়ে পাকরাশি ছবিটি নিজের হোয়াটসঅ্যাপে সেন্ড করলেন। থানায় রিপোর্ট করতে গেলেন মেসমশাই বিজন সমাদ্দার, পরমা, রূপুর বাবা বিনয়কৃষ্ণ এবং রূপু। পাকরাশি ফোন করলেন নদিয়া এসপি সুজয় মুখার্জিকে। এসপি সাহেব ফোন রিসিভ করতে পাকরাশি বললেন, স্যার, পরীক্ষিত পাকরাশি ইজ হিয়ার। হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তা মিস্টার পাকরাশি, কি মনে করে? স্যার, আপনার জুরিসডিকশনে একটা সিরিয়াস ক্রাইম ঘটে গেছে। কিরকম? সকাল থেকে যা কিছু পাকরাশির গোচরে এসেছে, অনুসন্ধান করে যা যা পেয়েছেন, ফুটেজ দেখে তার যা পর্যবেক্ষণ, বিস্তারিতভাবে সব এসপি সাহেবকে জানালেন তিনি। সব শুনে এসপি সাহেব বললেন, I think it's a gang of frauds. They might have previous criminal record. Are you sure, Mr. Pakrashi? It's murder, not a case of suicide. 100% স্যার। অমন সেজে গুজে দামি শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে 1 লক্ষ টাকা এবং 20 ভরি গহনা লোপাট করে কি কেউ সুইসাইড করতে যায় স্যার? এটা একটা পরিকল্পিত মার্ডার, এবং এখানে এমনভাবে প্ল্যান্ট করা হয়েছে যেন দেখে আত্মহত্যা মনে হয়। Then whose dead body was that? I must detect that very early, sir. Okay, Mr. Pakrashi, you are requested to proceed with the case. My support is always with you. Best of luck. Sir, I am unofficially here with the case, sir. No problem. Now you are officially allowed to deal with. Thank you, sir. এরপর পাকরাশি ফোন করলেন ঘটক মশাই, যার নাম নিরাপদ বৈরাগী, তাকে। রিং হয়ে যাচ্ছে, ধরছে না।
তিনবারের চেষ্টায় ঘটক নিরাপদ ফোন তুলে হ্যালো। পাকরাশি তার ব্যারিটন গলা আরো গম্ভীর করে বললেন, আমি সিআইডি অফিসার পরীক্ষিত পাকরাশি বলছি। কয়েকটা কথা জানার ছিল আমার। বেশ ল্যাজে গোবরে হয়ে নিরাপদ বললেন, কি হয়েছে স্যার? মানে কি জানতে চান? কল্যাণীর সেনগুপ্ত বাড়ির ছোট ছেলে নীলাদ্রির বিয়ের ঘটকালি কি আপনি করেছিলেন? হ্যাঁ স্যার। মেয়ে পক্ষের সাথে কিভাবে আপনার পরিচয় হয়? কতদিন ধরে তাদের চিনতেন? আমার ফেসবুকে একটা পেজ আছে, যার মাধ্যমে আমি পাত্রপাত্রীদের সন্ধান করি। ওখান থেকেই পরিচয়। নীলাদ্রির বিয়ের 1 মাস আগে থেকেই চিনতাম। তার সাথে যোগাযোগ আছে আপনার? শেষ কবে দেখা হয়েছিল? এখন আর কোনো যোগাযোগ নেই। বিয়ের 3-4 দিন পর দেখা হয়েছিল। কিছু টাকা পয়সা পাওনা ছিল, সেটা আনতে গিয়েছিলাম। ওই শেষ দেখা। কোথায় থাকতো ওই মামা? কৃষ্ণনগরেই স্যার, ঘর ভাড়া নিয়ে থাকতেন। এখনো কি সেখানেই থাকে? বোধহয় না। সেখানে থাকলে রাস্তাঘাটে আসতে যেতে 1-2 দেখা ঠিকই হতো। আমিও তো স্যার কৃষ্ণনগরেই থাকি। ওদের সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না করেই বিয়ের প্রস্তাবটা নিয়ে এলেন। এই দায় কি আপনি এড়াতে পারবেন? দেখুন স্যার, আমার কাজ এক পক্ষের সঙ্গে আরেক পক্ষে যোগাযোগ করিয়ে দেওয়া। যা কিছু খোঁজ খবর নেওয়ার, তা তো সংশ্লিষ্ট দুপক্ষ একে অপরের বিষয় জেনে নেবে। আমার কোনো আপত্তি অসুবিধা নেই। তারা যদি তা না করেন, আমি কেন উপযোজক হয়ে তা করতে যাব? আমি কারো বিষয় সার্টিফিকেটও দিই না, দায়িত্বও নিই না। এই কাজ আমার লাইসেন্স নেওয়া আছে স্যার। কোনো অঘটন ঘটলে তার জন্য আইন আছে, প্রশাসন আছে। ঠিক আছে, প্রয়োজন হলে আবার কথা হবে আপনার সাথে। হ্যাঁ অবশ্যই স্যার, আমি সব সময় সহযোগিতা করতে প্রস্তুত। ফোন রেখে পাকরাশি ঘড়ির দিকে তাকালেন। সময় এখন সন্ধ্যে 7:30। মোবাইল থেকে শ্রীময়ীর ছবিটা বের করলেন। সুব্রত কাজ শেষ করে জানালো, স্যার শেষ হলো। সুব্রত, এই ছবিটা গ্রাফিক্সের মাধ্যমে 4-5টা গেট আপে বানাও, খুঁজে পেতে সুবিধা হবে। এখন নিশ্চয়ই গেট আপ চেঞ্জ করে লুকিয়ে থাকবে। ওকে স্যার। বলে সুব্রত কাজে লেগে পড়ল। সম্ভাব্য 5টি ভিন্ন ভিন্ন গেট আপে 5টি ছবি তৈরি করে বসকে দেখালেন। পাকরাশি বললেন, ওয়েল ডান। আচ্ছা সুব্রত, কল লিস্ট বিশ্লেষণ করে কোনো নাম্বার কি তোমার মনে হচ্ছে যেটা শ্রীময়ীর হতে পারে? হ্যাঁ স্যার, 2টো নম্বর আমার মনে হচ্ছে। সেই 2টো নম্বরের লোকেশন ট্রেস করে দেখো। ট্রেস করে রেখেছি স্যার, একটা বনগাঁ ও অন্যটা পায়রাডাঙ্গা। ভেরি গুড। পাকরাশি এবার ফোন করলেন বনগাঁ এবং পায়রাডাঙ্গার খবর সংগ্রহকারীদের। শ্রীময়ীর বিভিন্ন গেটআপের ছবিগুলি তাদের কাছে পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন খুঁজে দেখতে। সন্ধান পাওয়া মাত্র যেন তা পাকরাশিকে জানানো হয়। বিষয়টি হাইলি কনফিডেন্সিয়াল। বিশেষ করে সতর্ক করে দিলেন বনগাঁর প্রতিনিধিকে। সীমান্ত পেরিয়ে অপরাধী প্রতিবেশী দেশে পালিয়ে যেতে পারে। তার জন্য সর্বাত্মক সতর্কতার সাথে সংশ্লিষ্ট পক্ষদের যেন সতর্ক করে দেওয়া হয়। এসপি সাহেবের গোচরে সমগ্র বিষয়টি তুলে ধরে পাকরাশি তাকে অনুরোধ করলেন সীমান্ত পার হয়ে যেন পালিয়ে যেতে না পারে। তার জন্যে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। এসপি সাহেব আশ্বস্ত করলেন যে তিনি উত্তর 24 পরগনার এসপিকে অনুরোধ করবেন এ বিষয়ে পদক্ষেপ করতে। এবার শুধু একটা প্রশ্নের উত্তর খোঁজা বাকি, মৃতদেহটি কার? এই প্রশ্নের উত্তর পাওয়া গেল পরের দিন সকালে পাকরাশির মোবাইলে এসপি সাহেবের ফোন এলো। ফোন তুলে পাকরাশি বললেন, গুড মর্নিং স্যার। মিস্টার পাকরাশি, আপনার কাছে সাদা পোশাকে 2জন সাব ইন্সপেক্টর যাচ্ছে আপনাকে সাহায্য করার জন্য। ওরা খুবই এফিশিয়েন্ট। আপনার যা প্রয়োজন হবে ওদের অর্ডার করবেন। ঘটককে আমার গোলমাল লাগছে, লক্ষ্য রাখবেন। আমার মনে হচ্ছে ক্রিমিনালদের সাথে ওর কোনো লেনদেন হয়ে থাকতে পারে। সব কথা ওকে জানাবেন না। আপনি স্যার নিশ্চিন্ত থাকুন। আর একটা কথা, আমি ফরেনসিক সার্জনকে মেল করে দিচ্ছি। পোস্টমর্টম হয়ে গেলে ডেড বডি যেন কাউকে হ্যান্ড ওভার না করা হয়।
যতক্ষণ না আইডেন্টিটি প্রমাণিত হচ্ছে। শিওর স্যার, আমার ধারণা ডেড বডি ক্লেম করতে কেউ আসবে না। ক্রিমিনালরা এতক্ষণে সতর্ক হয়ে গেছে, তারা এখন পালাবার চেষ্টায় আছে। একদমই তাই। এসপি সাহেব ফোন রাখার আধ ঘন্টা পর সেনগুপ্ত বাড়ির কলিং বেল বেজে উঠল। কিছুক্ষণ পর দুজন লোককে সাথে করে দুর্গা ঘরে ঢুকল। গুড মর্নিং স্যার বলে স্যালুট ঠুকে দাঁড়ালেন। তারপর বললেন, এসপি সাহেব আমাদেরকে পাঠালেন আপনাদের সাহায্য করার জন্য। আমরা আপনার থেকে দূরে দূরে থাকবো, প্রয়োজন হলেই ইশারা করবেন স্যার। ওকে। আমরা স্যার গলির মোড়ে পোস্টিং এ থাকছি। ওকে। সকাল 8:30টার সময় ঘটক মশাই অর্থাৎ নিরাপদ বৈরাগীর ফোন এলো। বৈরাগী জিজ্ঞেস করলেন, হ্যাঁ স্যার, বলছি কোনো খোঁজ পেলেন? না, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাইনি। ব্যাপারটা নিয়ে স্যার আমিও খুব চিন্তায় আছি। যেহেতু আমার মাধ্যমেই বিয়েটা হয়েছিল, সেজন্য আমার খুব খারাপ লাগছে স্যার। আমার সুনামের ওপর একেবারে কালি লেগে গেল। হ্যাঁ, সেটাই তো কথা। এই ঘটনায় আপনার সুনাম তো ক্ষতিগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক। আমার তরফ থেকেও আমি স্যার একটু খোঁজ খবর করছি। কিছু খবর পেলে এই সঙ্গে সঙ্গে আপনাকে জানিয়ে দেবো। শিওর। 9:30টার সময় পাকরাশি এবং সুব্রত বেরোলেন একটু আশপাশ ঘুরে দেখতে, কোনো খবর পাওয়া যায় কিনা ওই ডেড বডিটার ব্যাপারে। গলির মোড়ে সাব ইন্সপেক্টর দুজন দাঁড়িয়ে আছেন আলাদা আলাদাভাবে। পাকরাশিদের দেখে আর চোখে তাকালেন তারা। তাদের সাথে কথা না বলে পাকরাশি এগিয়ে গেলেন। সুব্রতকে বললেন, সুব্রত, প্রথমে চায়ের দোকানে বসা যাক। এলাকার বিধানসভা, ওখানেই রাজ্যের সব খবর পাওয়া যায়। কথায় কথায় অনেক কিছু জেনেও নেওয়া যাবে, কি বলো? ঠিক বলেছেন স্যার। সেই মতো চায়ের দোকানে গিয়ে বসা হলো। আজ আর অতটা ভিড় নেই, সিট খালিই ছিল। দুজনে বসে 2 কাপ চায়ের ফরমায়েশ করলেন। যথারীতি তখনও বিভিন্ন বিষয়ে আলোচনা চলছে, তবে এখন রাজনীতির বিষয়ে প্রাধান্য পেয়েছে। মিনিট 5 পর পাকরাশিদের চা তখন অর্ধেক শেষ হয়েছে এমন সময় একটি ছেলে দোকানে এসে দোকানিকে জিজ্ঞাসা করল, নিমাইদা, কাল থেকে ওই পাগলি মেয়েটাকে দেখছি না তো। আমি সকালে কচুরির দোকানে ঢুকতেই পাশে এসে দাঁড়াতো, 4টে কচুরি কিনে দিলে চলে যেত, কিন্তু কালও আসেনি, আজও দেখলাম না। তুমি দেখেছো কোথাও? দোকানি, যার নাম নিমাই, বলল, না রে, আমিও তো কাল থেকে দেখছি। রোজ সকালে দোকান খুললেই এসে দাঁড়িয়ে থাকতো। প্রথমে কাস্টমারকে চা দিয়ে ওকে 1 ভাঁড় দিতাম, খেয়ে চলে যেত। আশ্চর্য, কালও আসেনি, আজও আসেনি, এমনটা কোনোদিন হয় না। আমি ভাবলাম শরীর টরি খারাপ করেছে বোধ হয়। বিষয়টা খুবই কৌতূহলের পাকরাশিদের কাছে। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় থাকতো মেয়েটা? আগে বাড়ি কোথায় জানি না, 8-10 মাস হলো এখানে দেখা যাচ্ছে। রাস্তার চারতীরে ঘুরে বেড়ায়, রাতে শুনেছি ওই পূর্বাচলের মাঠের ওদিকে ঘুমায়। চায়ের দোকান থেকে বেরিয়ে পাকরাশি বললেন, সুব্রত, কিছু কি মনে হচ্ছে তোমার? হ্যাঁ স্যার, মনে হয় ওই মেয়েটি ভিকটিম হয়েছে। এক্স্যাক্টলি, দ্য ডার্টি বাস্টার্ড। এক্ষুনি একবার ওই মাঠে যেতে হবে। চলুন স্যার। সেই সাব ইন্সপেক্টর দুজনকে ডেকে গাড়িতে তুলে নিয়ে পাকরাশি ও সুব্রত মাঠের দিকে চলল। আজ মিনিট 6 সময় লাগলো পৌঁছতে। পাকরাশি বললেন, সকলে 4-5টা খুঁজে দেখুন, নিশ্চয়ই মেয়েটার থাকার আস্তানা এখানেই কোথাও আছে। যথারীতি সবাই তন্ন তন্ন করে খুঁজতে নেমে পড়লেন। দক্ষিণ পূর্ব কোণে মাঠ থেকে একটু নেমে পাশাপাশি 2টো গাছের সাথে দড়ি দিয়ে একটা প্লাস্টিক বেঁধে শামিয়ানা মতো টাঙানো আছে। কাছে গিয়ে দেখা গেল তার নিচে একটা ছেঁড়া মাদুর পাতা, কয়েকটা কাপড়ের পুটলি ও একটা রসগোল্লার মাটির হাঁড়ি। তার মধ্যে 2টো রসগোল্লা পড়ে আছে, বেশ খানিকটা রস খোলা হয়ে হলুদ রং ধরেছে। অনেক মাছি এবং পিঁপড়ে তাতে মরে পড়ে আছে। ভালো করে দেখে নিয়ে পাকরাশি বললেন, এখানেই তাহলে মেয়েটি থাক। এই 1 হাঁড়ি রসগোল্লা নিশ্চয়ই কেউ তাকে খেতে দিয়ে যাবে না। উনি এই রসগোল্লা তাকে খেতে দিয়েছিল। আমার দৃঢ় বিশ্বাস ওতে বিষ না হলে ঘুমের ওষুধ অথবা মাদক মেশানো আছে, যা খেতে খেতে মেয়েটি অচৈতন্য হয়ে পড়ে বা মারা যায়। 2টো রসগোল্লা এখনো হাঁড়িতে পড়ে আছে। তারপর এখান থেকে তুলে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুব্রত, তুমি আগে ছবি তুলে নাও, আর আপনারা
গ্লাভস পরে নিন, হাঁড়িটা এভিডেন্স হিসেবে সংরক্ষিত করতে হবে। পাকরাশির নির্দেশ মতো প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করলেন। পাকরাশি জায়গাটার চতুর্দিক খুঁটিয়ে দেখলেন। হঠাৎ তার চোখ আটকে গেল সামান্য দূরে কাদার মধ্যে। মনে হচ্ছে কারো চটি আটকে গিয়েছিল। কাছে গিয়ে দেখে কনফার্ম হয়ে সুব্রতকে ডাকলেন। একটা শট নাও, তারপর ওটাও এভিডেন্স হিসাবে রিজার্ভ করো। এখানকার কাজ শেষ করে সকলে আবার গাড়িতে গিয়ে বসলেন। পাকরাশি ড্রাইভারকে বললেন, থানায় চলো। থানায় এসে এভিডেন্সগুলো জমা করে আইসি ঘটককে পাকরাশি বললেন, হাঁড়িটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে দেবে, আর পিএম হয়ে গেলে রিপোর্টটা পাঠিয়ে দিও আমার কাছে। অবশ্যই স্যার। ডেড বডি কাকে হ্যান্ড ওভার করতে হবে স্যার? কেউ কি নিতে এসেছে? না, এখনো আসেনি। ভিকটিমের মামা হয়তো আসবে। এলে আমায় ফোন করবে। ওকে স্যার। থানা থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়ির দিকে গাড়ি এগিয়ে চলল। মাঝ রাস্তায় তখন পাকরাশির মোবাইলে ফোন এলো। তুলে দেখলেন বৈরাগী ফোন করেছেন। বৈরাগী বললেন, হ্যাঁ স্যার, একটা খবর আছে। কি খবর বলুন? স্যার, মেয়েটাকে একজন দেখে আমায় খবর দিয়েছে। কোথায় আছে সে? স্যার, মেয়েটাকে বনগা পেট্রোপোলের কাছে ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিভাবে জানলেন? আচ্ছা, মেয়েটার একটা ছবিতে সন্ধান চাই বলে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, সেটা দেখে একজন ফেসবুকে কমেন্ট করেছে। ওকে, দেখছি বলে পাকরাশি ফোন রেখে দিলেন। গাড়ি সেনগুপ্ত বাড়ির গলির মুখে এসে দাঁড়ালো। সকলে গাড়ি থেকে নেমে গেলেন। সেনগুপ্ত বাড়িতে পৌঁছে নিজেদের ঘরের দিকে যাবার সময় নীলাদ্রির সাথে দেখা। নীলাদ্রি বলল, আপনাদের সাথে ভালো করে কথাই হয়নি। আপনারা আমাদের জন্য এত পরিশ্রম করছেন, নিজেদের অপরাধী মনে হচ্ছে। নো ইয়াং ম্যান, ইটস আওয়ার ডিউটি। আশা করছি আজকের মধ্যেই সুতো গুটিয়ে ফেলতে পারবো, তাহলে আগামীকাল জমিয়ে আড্ডা দেওয়া যাবে। মেনি থ্যাঙ্কস মিস্টার অফিসার। আমি তাহলে আসি, একটু ডাক্তারের কাছে যাব, একটু থরো চেক আপ করতে হবে। 4 মাস একজন ক্রিমিনালের সাথে থাকতে হয়েছে, সেই জন্যই স্যার। ইয়েস, ইটস আ ভেরি ওয়াইজ ডিসিশন। ঘড়ির কাঁটা 12টার ঘর ছুঁই ছুঁই। পাকরাশি বললেন, সুব্রত, একটা প্রধান কাজ সেরে নিতে হবে এখনই। আজকের মধ্যেই অপারেশন শেষ করে ফেলতে হবে। সব তার প্রায় হাতে এসে গেছে, এখন খালি জুড়ে নেওয়ার পালা। সুব্রত বুঝতে পারলেন কেস শেষ পর্যায়ে পৌঁছে গেছে। এবার শুধু অপরাধীদের জালে তুলে ফেলতে হবে। তিনি বললেন, হ্যাঁ বলুন স্যার, আমাকে কি করতে হবে? তুমি একবার ভিতরে যাও, বিয়ে এবং রিসেপশন 2 দিনের ভিডিও দুটো নিয়ে এসে প্লে করো। সঙ্গে সঙ্গে সুব্রত চলে গেলেন বসের নির্দেশ পালন করতে। ফিরে এলেন মিনিট 7 পর, হাতে 2টো পেন ড্রাইভ। ল্যাপটপে প্লে করলেন। পাশে বসে পাকরাশি নিবিষ্ট হয়ে দেখতে লাগলেন। একটা জায়গায় এসে পাকরাশি বললেন, সুব্রত, এখানে একটু থামো। সুব্রত পজ দিতে একটি নির্দিষ্ট জায়গা জুম করতে বললেন। আরও বড় করে দেখলেন, একটা চওড়া হাসি ফুটে উঠল তার মুখে। তারপর বললেন, এবার রিসেপশনেরটা চালাও। রিসেপশনেরটা অনেক বড় ভিডিও। ফাস্ট ফরওয়ার্ড করে করে একটা নির্দিষ্ট জায়গায় এসে প্লে করা শুরু হলো। আবার একটা জায়গায় পাকরাশি থামতে বললেন। আবারও জুম করা হলো, বড় করা হলো। মুখের হাসি আবার আরও চওড়া হলো এবং সর্বশেষে বিপুল উচ্ছ্বাসে একটি শব্দ উচ্চারণ করলেন পাকরাশি সাহেব, ইউরেকা! সুব্রত, ইউরেকা! যুদ্ধ জয়ের আনন্দ তখন তার চোখে মুখে। সুব্রত, এখনই অপারেশনে বেরিয়ে পড়তে হবে, একটুও দেরি করা চলবে না। তার আগে তুমি তোমার কাজটা করে এসো। সুব্রত দ্রুত বেরিয়ে গেলেন এবং 2 মিনিটের মধ্যে ফিরে এসে জানালেন, হ্যাঁ স্যার, আপনার অনুমান সঠিক। ল্যাপটপটা সাথে নিয়ে চলো সুব্রত। ঝড়ের বেগে বেরিয়ে যাচ্ছেন 2 পুলিশ অফিসার। পরমা এবং রূপু ছুটে এসেও তাদের নাগাল পেল না। গাড়ি ততক্ষণে গলির মুখে এসে দাঁড়িয়ে আছে। 4 জন তড়িৎ গতিতে গাড়িতে উঠে পড়লেন। গাড়ি ছুটে চলল দুরন্ত বেগে। প্রায় 2 ঘন্টা লেগে গেল নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে। মোবাইল লোকেশন ট্র্যাক করতে করতে গাড়ি গিয়ে একটি বাড়ির সামনে দাঁড়িয়ে পড়ল। সাব ইন্সপেক্টর 2 জন বাড়ির 2 দিকে পজিশন নিলেন। গেটের সামনে পাকরাশি এবং সুব্রত। পাকরাশি মোবাইল বার করে নম্বর ডায়াল করলেন। রিংটোন বাজছে, বাইরে থেকে শোনা যাচ্ছে। সুব্রত দরজার বাইরে কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে রইলেন। ফোন তুলে সেই ব্যক্তি হ্যালো বলে দরজা খুলে বাইরে এলেন। পাকরাশি বললেন, কোনো খবর পেলেন? না স্যার, আর কোনো খবর পাইনি। আমি খবর পেয়েছি।
আপনার ওখানে এসেও গেছি। তাই নাকি? কোথায় আপনি? এই যে আপনার পিছনে। বলে পিছনে তাকাতে সে দেখল সামনে সুব্রত আর পিছনে 3 জন দাঁড়িয়ে আছেন। একজন সাব ইন্সপেক্টরের হাতে একটা হাতকড়া ধরা, সেটি সেই ব্যক্তির হাতে পরিয়ে দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি আবার দুরন্ত বেগে ছুটে চলল কল্যাণী থানার দিকে। পাকরাশি বললেন, কি মিস্টার গভীর জলের মাছ, মেয়ে এখন কোথায় বলে ফেলুন। এখন বলে দিলে আমরা থানায় নিয়ে আপনাকে জামাই আদর করব। আর যদি থানায় গিয়ে বলতে চান তাহলে ডোজটা একটু করা হবে। দেখুন বিবেচনা করে কোনটা আপনার জন্য বেটার হবে। এই বয়সে মাথা নিচু করে বসে থেকে কোনো লাভ নেই। বলতে যে আপনাকে হবে তা বিলক্ষণ আপনিও জানেন। তাই শেষবারের মতো জিজ্ঞাসা করছি, মেয়ে কোথায় বলুন তাড়াতাড়ি। আমাদের তাড়া আছে, বাড়ি ফিরতে হবে। ভারী সুন্দর গল্প বানাতে পারেন মশাই। ছোটবেলায় মা বাবা মারা গেছে, মামার কাছে মানুষ। আহা, কি ইমোশনাল ফ্যামিলি ড্রামা। দেখি দেখি, বাহ, পায়ের চটিটা তো দারুণ। আজই কিনেছেন বুঝি? একদম চকচক করছে। আগেরটা কোথায় হারিয়েছেন? বুঝতেই তো পারছেন, বাঁচার সব রাস্তা বন্ধ। সব প্রমাণ আমার হাতে। চুপ করে না থেকে সুবোধ বালকের মতো বলে ফেলুন। কেন বেকার বুড়ো বয়সের রগরানি খাবেন? 2 মিনিট কথা না বলে চুপ করে ভাবলেন। তারপর প্রথম মুখ খুলে বললেন, তা কি? সত্যি বলছেন তো? সঠিক না হলে কপালে ভয়ানক দুঃখ আছে। পাকরাশি এরপর ফোন করলেন এসপি সাহেবকে। স্যার, মাস্টারমাইন্ডকে পাকড়াও করে থানায় নিয়ে যাচ্ছি। মেয়েটা এখন টাকিতে আছে। আমার অনুমান নিশ্চয়ই বোরখা পরে মহামাডার নাম নিয়ে কোনো হোটেলে লুকিয়ে আছে। ঠিক আছে, আমি এখনই অ্যারেস্ট করার জন্য টিম পাঠাচ্ছি। আপনাকে আপডেট দিতে থাকবো। থ্যাংক ইউ স্যার। গাড়ি এখন চাকদাহের কাছাকাছি। সিজ করে নেওয়া আসামির মোবাইল ফোন বেজে উঠল। পাকরাশি আসামিকে বললেন, স্পিকারটা অন করে ফোন ধরবেন। আপনার শালার ফোন হলে তাকে বলবেন আর এখানে থাকা নিরাপদ নয়, পালাতে হবে। তুমি চাকদহ স্টেশনে চলে এসো, আমি অপেক্ষা করছি। কথা মতো কাজ হলো। টোপ সামনে রেখে 4 জন চারপাশে দূরত্ব বজায় রেখে শিকারের অপেক্ষায় ফাঁদ পেতে রাখলেন। আধ ঘন্টা পর শিকারের দেখা মিলল। যদিও পাকরাশি আগে তাকে দেখেননি, কিন্তু দীর্ঘ অভিজ্ঞতায় এটা বুঝে নিতে অসুবিধা হয় না। এদিক ওদিক তাকাতে তাকাতে একজন পাতলা চেহারার লোক, গালে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, গায়ের রং তামাটে, যেন কাউকে খুঁজছে এভাবে স্টেশন চত্বরে ঢুকল। প্রথম আসামিকে দেখতে পেয়ে হনহন করে তার দিকে এগিয়ে এলো। সামনে আসতেই 4 জন তাদের ঘিরে ধরে হাতকড়া পরিয়ে নিয়ে গাড়িতে তুললেন। সুব্রত মারফত সেনগুপ্ত বাড়ির সকলে তখন জেনে গেছেন আসামিদের ধরা পড়ার বিষয়টা। কৌতূহল মেটাতে পুরো পরিবার থানার সামনে এসে অপেক্ষমান, কখন পাকরাশিদের গাড়ি থানায় এসে পৌঁছবে। পাকরাশিদের গাড়ি যখন থানায় এসে পৌঁছল, থানার সামনে তখন বেশ বড়সড় জটলা। তার সাথে মিডিয়াও এসে হাজির। থানার কনস্টেবল 2 জন লাঠি হাতে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। আসামিদের নিয়ে গাড়ি থেকে নামতেই আলোকচিত্রীদের ফ্ল্যাশ ঝলসে উঠছে ক্রমাগত। কোনো রকমে আসামিদের মুখ রুমাল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তাদের দিকে বুম এগিয়ে দিয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুটছেন, আপনাদের ধরা হলো কেন? আপনারা কি অপরাধী? আসামিরা তাদের চিরন্তন উত্তর দিচ্ছেন, আমরা নির্দোষ, আমাদের ফাঁসানো হয়েছে। সাংবাদিকরা পাকরাশিকে ঘিরে ধরে বাইট দিতে অনুরোধ করছেন। ঠেলাঠেলিতে একটা যাচ্ছে তাই অবস্থা। পাকরাশি বললেন, আরও একজন আসামিকে গ্রেপ্তার করা বাকি আছে। সে ধরা পড়লে এসপি সাহেব এসে আপনাদের সব বলবেন। থানায় ঢুকে দেখা গেল ঘটক বিরস বদনে রিলিজ অর্ডার তৈরি করছেন এবং চাকদহ থানার আইসি সুশান্ত চ্যাটার্জি জয়নিং রিপোর্ট হাতে দাঁড়িয়ে আছেন। জিজ্ঞাসা করতে জানা গেল ঘটককে শান্তিপুর থানায় বদলি করে দেয়া হয়েছে। তার জায়গায় দায়িত্ব বুঝে নিতে চাকদহ থানা থেকে বদলি হয়ে আসা সুশান্ত চ্যাটার্জি দাঁড়িয়ে আছেন। পাকরাশিকে দেখে চ্যাটার্জি বললেন, কেমন আছেন স্যার? অনেকদিন পর আপনাকে দেখলাম। ভালো। তা চ্যাটার্জি, তুমি তো দায়িত্ব নিচ্ছ এই থানা। 2 জন আসামি দিয়ে গেলাম,
অ্যারেস্ট মেমো করে নিও। শিওর স্যার, নিশ্চিন্তে থাকুন। থানা থেকে বেরিয়ে সেনগুপ্ত বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পাকরাশিরা। গাড়িতে উঠে বসেছেন, এসপি সাহেবের ফোন এলো। তিনি বললেন, মিস্টার পাকরাশি, আপনার মেলটা চেক করুন, পিএম রিপোর্টটা পাঠিয়েছে। ওকে স্যার, আমি দেখে নিচ্ছি। বেশি মাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে। মৃত্যুর সময় রাত্রি 1টা থেকে 2টো। রিপোর্ট পড়ে পাকরাশি বললেন, সুব্রত, আমার অনুমান সঠিক ছিল। সেনগুপ্ত বাড়ি পৌঁছেই স্নান সেরে সবে খেতে বসেছেন দুজনে। এমন সময় আবার এসপি সাহেবের ফোন। পাকরাশি বললেন, বুঝলে সুব্রত, সম্ভবত মেয়েটা ধরা পড়েছে। এসপি সাহেবের ফোন। হ্যাঁ স্যার, বলুন। ধরা পড়েছে। সোনার গয়না পুরোটাই উদ্ধার করা গেছে, ওর সাথেই ছিল, কিন্তু টাকা মাত্র 60,000 উদ্ধার হয়েছে, বাকিটা খরচ করে ফেলেছে। আপনি সন্ধ্যায় আসুন মিডিয়া সামলাতে। ওকে স্যার, আপনি থাকবেন তো? আমি হয়তো যেতে পারবো না, অ্যাডিশনাল এসপি সাহেব থাকবেন, কোনো সমস্যা হবে না আপনার। থ্যাংক ইউ স্যার। নট মি, ইউ ডিজার্ভ থ্যাঙ্কস মিস্টার পাকরাশি। সন্ধ্যা হওয়ার অনেক আগে থেকেই মিডিয়ার ভিড়ে থিক থিক করছে কল্যাণী থানা চত্বর। 6:30টার সময় পাকরাশি এবং সুব্রত গিয়ে থানায় পৌঁছলেন। অ্যাডিশনাল এসপি আব্দুল বাসারও এসে গেছেন। পাকরাশিকে দেখেই মিডিয়া ঘিরে ধরল তাকে। তারা তখন খানিকটা অধৈর্য, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। একের পর এক প্রশ্ন উড়ে আসছে তার দিকে। পাকরাশি বিনীতভাবে তাদের জানাচ্ছেন, সমস্ত কিছু বাসার সাহেব বলবেন। না না না, আমরা আপনার কাছেই শুনতে চাই। মিস্টার পাকরাশি, প্লিজ প্রসিড, ওরা আপনার থেকেই শুনতে চান। ওকে, একজন একজন করে প্রশ্ন করুন। ডেড বডিটা কার? ডেড বডি এখনো শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্ট না করে তো কনফার্ম বলা যাবে না। তবে একটি ভারসাম্যহীন মেয়ে বেশ কিছুদিন যাবত এই এলাকায় ঘুরে বেড়াতো। রাতে পূর্বাচলের মাঠের পাশে ঘুমতো। ডেড বডিটা তার বলেই আমার অনুমান। ওর পরিবারের সন্ধান চলছে। আশা করি কালকের মধ্যে আমরা তাদের খুঁজে বার করতে পারবো। তারপর ডিএনএ টেস্ট করে মৃতদেহ সৎকারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হবে। আচ্ছা, আপনি কি করে বুঝলেন সেনগুপ্ত বাড়ির ছোট ছেলের স্ত্রী আত্মহত্যা করেননি? সিসি ক্যামেরার ফুটেজ দেখা যায় সেই মহিলা সুন্দর সাজগোজ করে এবং দামি শাড়ি পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। এইভাবে কেউ আত্মহত্যা করতে যাবে তা মেনে নেওয়া বোধহয় কারো পক্ষে সম্ভব নয়, তাই না? এবং পরে জানতে পারি যে নগদ 1 লক্ষ টাকা এবং 20 ভরি সোনা নীলাদ্রির আলমারি থেকে খোয়া গেছে। তখন সন্দেহের আর কোনো অবকাশই থাকে না। ঘটকও যে ইনভলভ তা কি করে বুঝলেন? প্রথমত এখানে এসে ঘটনার যে বিবরণ শুনতে পাই তাতে প্রথম থেকেই আমার সন্দেহ ছিল এই ঘটনায় ঘটক ইনভলভ। কিন্তু প্রমাণ চাই। প্রথম প্রমাণ পাই ঘটকের নিজের কথা থেকে। সে বলে বিয়ের পর শুধুমাত্র একবারই তার সাথে পাত্রীর মামার দেখা হয়েছিল, তারপর থেকে আর কোনো যোগাযোগ নেই। কিন্তু মামার কল রেকর্ড ঘেঁটে দেখা যায় ঘটকের সাথে তার নিয়মিত কথোপকথন চলে। দ্বিতীয়ত, যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তার ঠিক পাশেই কাদার মধ্যে এক পাটি জুতো পাই। অন্ধকারে কাদায় পা পড়ে জুতো আটকে যাওয়ায় সেটা ফেলে পালায় খুনি। সেই জুতোটা বিয়ের এবং রিসেপশনের ভিডিওতে ঘটকের পায়ে দেখতে পাই। তৃতীয়ত, ঘটক চালাকি করে আমাকে মেয়ের সন্ধান দেয়। তার আগে মেয়েকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এটা আমি বুঝে ফেলি আসলে ঘটক নিজের তৈরি ফাঁদে নিজেই পড়ে যায়। ওকে, আর কারোর প্রশ্ন আছে? আর একটাই প্রশ্ন নেব আমি। আমরা খুব ক্লান্ত, প্লিজ সহযোগিতা করুন। ওই মহিলা যে ঘটকের মেয়ে তা কি করে জানলেন? গতকাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ওয়েবসাইট ঘেঁটে এমন একটি প্রতারণার কেস দেখতে পাই আমরা। সেখানে সেই দলে 3 জন ছিল। তাদের যে পরিচয় লেখা আছে তা হলো বাবা, মেয়ে এবং মামা। সেখানে কোনো খুন হয়নি, তাই 2 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। এরাই ছিল সেই ঘটনার কনভিক্ট। সাজা খেটে বেরিয়ে আবার এই অপরাধটা সংগঠিত করে। দ্যাটস অল মাই ফ্রেন্ড। এরপর পাকরাশি তার নিজস্ব একটি বক্তব্য প্রেসের সামনে রাখেন জনগণের উদ্দেশ্যে। তিনি বলেন,
একটি কথা আমি আপনাদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জানাতে চাই। বর্তমানে আমাদের জীবন এবং যাপন এতটাই দ্রুত, সমস্যা এত ব্যাপক এবং সময় এত সংক্ষিপ্ত যে সেই সময় আগেকার মতো আমাদের আত্মীয় পরিজনের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করতে সক্ষম হই না। ফলে আমরা সকলেই একটা বিচ্ছিন্ন সত্তায় পরিণত হয়েছি। সেই কারণে ছেলে মেয়েদের বিবাহ দেওয়ার জন্য আমাদের কোনো না কোনো মাধ্যমের উপর নির্ভর করতে হয়। হতে পারে তা ম্যাট্রিমনি সাইট বা কোনো বিজ্ঞাপন বা কোনো ঘটক। যে মাধ্যমের উপরে নির্ভর করি না কেন, বিয়ে দেওয়ার আগে সব দিক ভালো করে দেখে খোঁজ খবর করে তবেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রতারকরা কিন্তু সর্বত্র ওত পেতে বসে আছে। ধন্যবাদ। শুনছিলেন নীল মাকড়সা রহস্য। আজ গল্পপাঠে ছিল বাক্যবাগীশ, মৃন্ময়, ঋতম, জয়, সুদীপ্ত, আয়ুষী, বর্ণালী, মৌমিতা, মৌসুমী ও আমি রাজদীপ। দেখা হবে আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ।